আর আপনি একজন খারাপ মানুষ, যার কাজ হলো মেয়েদের সাথে গায়ে হুমড়ি খেয়ে ঝগড়া করা। সাদিবের বিশেষ কিছু এলো গেল না কথাটায়। চোখের চশমা খানিক উপরে ঠেলে বলল, মেয়ে মানুষ ওই মোমের মতো গলে গলে পড়া তাদের অভ্যাস। সেখানে যদি কাঠের মতো দেখি, আমার কেন সবারই ইচ্ছা করবি হাতুড়ি দিয়ে পেটাতেই। মারিয়া তেলে বেগুনে জ্বলে বলল, আজে বাজে কথা বলা ছাড়া আপনার কি আর কাজ নেই? আপনি আদৌ জানেন আমি কেমন? সাদিব সোজাসুজি বলল, আপনি হলেন রাস্তার পাড়ি বিক্রি করা এক গ্লাস বেলের শরবতের মতো। দেখতে ভালো, কিন্তু খেতে অতি শ্রীয় বিশ্রী। প্রায় অর্ধেক লোক অল্প খেলে ড্রেনে ফেলে দেয়। মারিয়া দমে গেল না, পাল্টা জবাব দিল, ও তাই? আর আপনি হলেন রাস্তার সেই বিশেষ প্রাণীর লেজের মতো, যেটা টানলেও সোজা হয় না। সাদিব হতভম্ব। নিমেষে অভিব্যক্তি বদলে গেল। ইঙ্গিত ধরতে একটু সময় ব্যয় হয়নি, শক্ত হয়ে এলো চোখ মুখ। কিছু বলতে নিলে পিউ নাচতে নাচতে হাজির হলো সেখানে। ওকে দেখেই কথা গিলে নিল সে। পিউ দুজনকে একবার একবার করে দেখে বলল, এ কি, তোমরা দুজন এখানে স্ট্যাচু হয়ে আছো কেন? হয় নিচে নামো, না হলে উপরে ওঠো। মারিয়া বলল, আমিও সেটাই বলছিলাম ওনাকে যে সরে দাঁড়ান, আমি পিউয়ের ঘরে যাই, কিন্তু উনি তো সরছেনই না। পিউ চোখ ছোট করে বলল। সরছেন না কেন? সাদিব মারিয়ার প্রতি কটমট করে এক সাইডে গিয়ে দাঁড়ালো। জয়ের হাস্যে অধর ভরে উঠল তার। মিটিমিটি হাসি দেখে নাক ফোলায় সাদিব। পিউ অধৈর্য চোখে একবার সদর দরজায় তাকালো, তারপর দেখলো দেয়ালে টাঙানো বিশাল ঘড়িটা। তার চাউনি উদ্গ্রীব, সেখানে প্রতীক্ষা লেপ্টে। মানুষটা ফিরবে কখন? সাদিব শুধালো, কাউকে খুঁজছিস? না মানে হ্যাঁ, আব্বুরা এখনো ফিরছে না কেন? আসবি সময় হলে। বলতে বলতে সাদিব নিচে নেমে গেল। মারিয়া বলল, চলো পিউ, তোমার রুমে যাই, তোমার বেলকনি দিয়ে নাকি সুন্দর আকাশ দেখা যায়। পিউ বলল। হ্যাঁ যাই তো, এসো দেখাই। তার পা বাড়ানোর মধ্যে রাদিফ ছুটে এলো, হাতের ফোন এগিয়ে দিয়ে বলল, এই তুমি ফোন কোথায় কোথায় রেখে ঘুরো আপু? এই নাও, ফোনের ভেতর থেকে পুষ্প চিৎকার দিচ্ছে। হড়ভড় করে বলল, সাথে ফোনটা ধরিয়ে দিল। নিজের ট্যাবে গভীর মনোযোগ তার, গেমস খেলছিল বসে। এই সময় ফোন আসাও একটা ডিস্টার্ব। ফোনের ভিতর থেকে পুষ্প চিৎকার দিচ্ছে, তার মানে? কল করেছে আর কি। রাফিদ যেভাবে বলল, আমি ভাবলাম কি নাকি। ওর কথাবার্তাই এমন। হ্যাঁ আপু বল। কি করছিস? কিছু না, তুই কোথায়? আসবি কখন? ভাল লাগছে না। ওই জন্যই তোকে ফোন করলাম, আমার বন্ধুরা তোকে দেখতে চাইছে, চটপট তৈরি হয়ে বের হতো। পিউ অবাক হয়ে বলল, এখন আমাকে দেখার কি আছে? আমি তো ওদের চিনিও না। তুই না চিনলেও ওরা তো চেনে, স্কুল ফ্রেন্ড না আমার। আজকে চিনবি, আয় এখন, দেরি করিস না। কিন্তু প্লিজ বনু আমার, ভালো না তুই? আয়, সুন্দর করে সেজে গুজে আসিস কেমন? পিউ ছোট্ট শ্বাস ফেলে বলল, আচ্ছা, কিন্তু কোথায় আসবো? তুই বের হ, আমি লোকেশন পাঠাচ্ছি। আম্মু বের হতে দেবে এখন? দেবে, আমি আম্মুকে বলেছি। আম্মুর একটা লাল শাড়ি আছে না, ওটা পরে আয়। পিউ মুখ কুচকে বলল, বিয়ে করতে যাব নাকি? শাড়ি পরে হাঁটতে আমার কষ্ট হয়, সামলাতে পারি না। আচ্ছা, তাহলে সাদা চুড়িদার আছে না, ওটা পরিস কেমন? ঠিক আছে। লাইন কাটতেই মারিয়া বলল, কোথাও যাবে? হ্যাঁ আপু ডাকলো, ওর বন্ধুদের সাথে দেখা করব। সে ঠোঁট উল্টে বলল, তুমি গেলে তো আমি একদম একা হয়ে যাব। তাহলে তুমিও চলো। পিউর কণ্ঠ উজ্জ্বল। না না, সমস্যা নেই, তুমিও যাও। একা হবে কেন? সাদিব ভাইয়া আছে না, ওনার সাথে গল্প করবে। মারিয়া বিদিষ্ট হয়ে বিড়বিড় করল, মানুষ আর পেল না। মুখে বলল, জবা আন্টি তো ঘরে, ওনার সাথেই গল্প করবো না হয়। আচ্ছা, আমি তাড়াতাড়ি চলে আসব। যাই এখন, তৈরি হই। যাও। পিউ সত্যি সাজলো, সাদা চুড়িদার পরল, কপালে টিপ দিল, ঠোঁটে মাখলো একটু লিপস্টিক, চুলগুলো 5 ক্লিপ দিয়ে গুছিয়ে আটকালো। সব শেষে পার্স ব্যাগ হাতে নিয়ে হেলে দুলে বের হলো।
বসার ঘরে আসতে সাদীপ সামনে পড়ে। টেলিভিশনে বিপিএল এর হাইলাইটস দেখছে সে। ওকে দেখতেই ডেকে উঠল। কোথায় যাচ্ছিস? পিউ হাঁটা পথে জবাব দেয়। একটু বাইরে, আপুর বান্ধবীরা আসবে তো সেখানে। আমি আসবো। পিউ দাঁড়িয়ে গেল। মেয়েদের মধ্যে আপনি গিয়ে কি করবেন? সাদীপ থতমত খেয়ে বলল। না, এমনি। পিওর আদল তমসায় ছেয়ে গেল। তার জানা মতে সাদীপ ভাইয়া পুষ্পকে পছন্দ করেন। এখনও নিশ্চয়ই সেজন্য যেতে চাইলেন। ও নিজেও তো মনে মনে তাকে দুলাভাই ধরে বসেছিল। মাঝখান থেকে আপুটাই ইকবাল ভাইয়ের প্রেমে পাগল। অবশ্য ইকবাল ভাই মানেই জহরত। সে মানুষটার শালী হওয়াও ভাগ্য। পিউ মনে মনে বলল। থাক ভাইয়া, আপনি কষ্ট পাবেন না। আপনার জন্য বিশ্ব সুন্দরী খুঁজে আনবো আমরা। ইকবাল ভাইয়ের মতো দুলা ভাইয়ের জন্য না হয় আপনাকে একটুখানি স্যাক্রিফাইসই করলাম। তখন সাদিফ শুধালো। একা যেতে পারবি? পিওর ধ্যান ছোটে বলে। পারবো। আচ্ছা, সাবধানে যাস, তাড়াতাড়ি ফিরিস। ঠিক আছে। পিউ চলে গেল। সাদিফের মন খারাপ হয়। বাসায় আছে, তাও আজকের এমন সুন্দর দিনে। বিকেলে পিউকে নিয়ে একটু ঘুরতে বের হবে ভেবেছিল, অথচ মেয়েটাই বাইরে যাচ্ছে। ফিরে এসে ক্লান্তিতে আর নড়তেও চাইবে না। সাদিফ রুক্ষ মেজাজে টিভি বন্ধ করে দেয়। ফিরে যায় কামরায়। পিউ ছাড়া নিজের বাড়িতে তার মন টেকে না। শূন্য শূন্য লাগে। কি ভয়াবহ ব্যাধি হাইরে। বাড়িতে আপাতত একটা গাড়ি অবশিষ্ট। তাছাড়া আছে সাদিফের বাইক। পিউ সব উপেক্ষা করে একেবারে পায়ে হেঁটে গেট থেকে বের হলো। শেষবার ফোন চেক করলো, পুষ্প লোকেশন পাঠিয়েছে কিনা দেখতে। না, পাঠায়নি। হয়তো পাঠাবে। জায়গা বেশি দূরে হবে না। ও যে একা একা অত কিছু চেনে না, তার বোন জানে। ধারে কাছে হওয়াই স্বাভাবিক। একটা রিক্সা ডাকুক বরং। সে মেন রোডের দিকে এগোতে থাকলো। সামনে থেকে বহু রিক্সা আসছে যাচ্ছে, কিন্তু মানুষে ভর্তি। তার 2 সেকেন্ড বাদে সামনে থেকে খালি রিক্সা আসে। সে ডাকার আগে চালক থেমে গেলেন, বললেন। পিউ মাথা দোলায়। তিনি বললেন। পিউ উঠল। ঠিকানা বলার আগে চালক টান বসালেন প্যাডেলে। সে বিভ্রান্ত হয়ে বলল। কোথায় যাব শুনলেন না? ভাড়াও তো ঠিকঠাক হলো না মামা। পিউ আর কথা বাড়ালো না। ফোন বের করে পুষ্পকে কল দিতে চাইলো। বলবে সে বের হয়েছে ঠিকানা পাঠাতে। রিক্সা 5 মিনিটের পথও অতিক্রম করেনি। আচমকা থেমে গেল। পিউ স্ক্রিন থেকে মুখ তুলে বলল। কি হলো, থামলেন? বলতে বলতে অর্ধেক পথে আটকে গেল সে। ওপাশ থেকে ধূসরকে এগিয়ে আসতে দেখে কয়েক পল থমকে রইল। ব্যগ্রতায় পল্লব ঝাপটালো। এটা কি সত্যি ধূসর ভাই? উনি না অফিসে, এই সময় এখানে? তার চিন্তার ফাঁকে ধূসর কাছে আসে। পরপর উঠে পড়ে রিকশায়। চালককে নরম স্বরে আদেশ দেয়। চলুন। রিকশায় টান পড়তে পিউ পড়ে যেতে নেয়। ধূসর অতি দ্রুত হাঁটু চেপে ধরল। সে চমকে তাকালো তার দিকে। এর মানে উনি সত্যি পাশে বসে? পিউর চোখে মুখে লেপ্টে যায় অবিশ্বাস। হতবিহ্বলতা মাত্রা ছড়ায়। প্রকাণ্ড অক্ষিযুগল নিক্ষেপ হয় ধূসরের শ্যামলা মুখে। তারপর দেখে নেয় তার হাত, যা শক্তপোক্ত বাঁধনে ধরে রাখা তার উরুদয়। পিউ হাঁ করে তাকিয়ে রইল। মস্তিষ্কটা আবার শূন্য। সেখানে কিচ্ছু ঢুকছে না। ধূসর ভাই স্বয়ং এক গোলক ধাঁধা, যার ভেতরটা ভরপুর সকল অমীমাংসিত রহস্যে। এই রহস্য ভেদ করার সাধ্য ওর নেই। ধূসর বরাবরের ন্যায় উদ্বেগহীন, ভ্রুক্ষেপ মুক্ত। পাশে বসা কিশোরীর মাথা ব্যথার কারণ হয়েও তার রানী শব্দ নেই। সে নিরুৎসাহিত। হঠাৎ কিছু সময় পর নিজেই ঘাড় ফেরালো। চক্ষু দিল পিউতে। এই যে মেয়েটা বোকা বোকা চাউনি, এই যে জিজ্ঞাসু চোখ মুখ, এগুলো তাকে ভালো থাকতে দেয় না। এই স্নিগ্ধ মুখশ্রী হিংসে করে তার শান্তির নিদ্রাকে। ধূসর বিস্মিত পিউয়ের চুল থেকে অচিরাত 5 ক্লিপ খুলে দেয়। সব ঝাপটে পড়ে পিঠে। হাওয়ায় বেগে উড়ে আসে মুখমণ্ডলে। পিউয়ের হাবৃত্ত হয় আরও। হতচেতন বিমূর্ষে, কণ্ঠনালী বন্ধ। চোখের চারিদিকে ঘিরে থাকা কেশরাশি ধূসর সরিয়ে দিল। পরপর গেঁথে দেয় কানের পশ্চাতে। সেই আগের মতো 2 আঙ্গুল দিয়ে বন্ধ করে দিল। পিউয়ের ফাঁকা অধরদ্বয় বলল। মশা ঢুকবে। রিকশার গতি মন্থর সুধীর।
তিন চাকার বাহনখানা চলছে তার সক্রিয়তায়। কমল প্রবঞ্জন চতুর্দিক ঘিরে, বসন্তের হিমেল হাওয়া কাঁপন ধরায় গায়ে। রাস্তা ফাঁকা নেই, সংখ্যাতীত যানবাহনে ভর্তি আজ। তার উপর মানুষের ভিড়, দিক বিদিক ঘুরছে অনেকে। পরনের চাকচিক্যময় সুন্দর সুন্দর পোশাকগুলো রংচটা শহরে বেশ ফুটেছে আজ। যেদিকে তাকায় শুধু রঙিন আর রঙিন, অথচ এত কিছুতে মন চোখ কোনোটাই নেই পিউয়ের। সে লাজুক ভঙ্গিতে ছটফট করছে, গাল দুটো লালিত, পল্লব কাঁপছে, বুকের ওঠানামা স্বাভাবিক। কেউ বাম পাশে হাত দিলে স্পষ্ট টের পাবে হৃদযন্ত্রের লাফালাফি দাপাদাপি। ধূসরের গা ঘেঁষে বসা, তার মদপ্য পারফিউমের সুগন্ধ, উষ্ণ স্পর্শ, সবকিছুতে ওষ্ঠাগত প্রায়। মানুষটা হঠাৎ করে কিভাবে এলেন? রিকশায় বসলেনই বা কেন? পিয়ের মাথা ভর্তি প্রশ্ন অগোছালো, অবিন্যস্ত ছোটে। অন্তরে ফোটে বসন্তের ফুল। সত্যি এমন দিনে মানুষটা তার কাছে? সত্যি? পিউ হাঁসফাঁস করে, অস্থির চিত্তে ও শান্ত হয়ে বসে থাকে। লাজুকলতার ন্যায় গুটিয়ে রয় দেহ। বক্ষে তখন উত্থাল পাতাল, ধরাস ধরাস লাফাচ্ছে হৃৎপদ্মের ছোট অবাধ্য খাঁচা। ঠান্ডা বাতাসেও কপাল জুড়ে ঘামের রেশ, রিক্ত মস্তক, অথচ পাশের মানুষটি নির্বিকার, যেন স্টিলের মতো শক্ত হয়ে বসে। রিকশা কোথা থেকে কোথায় যাচ্ছে পিউ জানে না। সুদীর্ঘ পথের এক ফোঁটাও ঠাউর করেনি, বুঝতে চায়নি গন্তব্য। তার অন্তঃকরণে বাজছে প্রেমের গীত, সে বিখ্যাত উত্তম কুমারের গান। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? সে মনে মনে হাসল, মিশ্র অনুভূতির মৃদু হাসি। প্রিয় মানুষের সঙ্গে হুটখোলা রিকশায় বসার এক অমোঘ স্বপ্ন আজ পূরণ হচ্ছে। এ প্রথমবার ধূসর ভাইয়ের সাথে রিকশায় চড়েছে সে। ইস, এইভাবে ওনাকে নিয়ে বাকি স্বপ্নগুলো সত্যি হতো যদি, তাহলে তার থেকে সুখী মানুষ পৃথিবীতে খুঁজে পেত না কেউ। পিউ আর চোখে একবার ধূসরের দিকে তাকায়। তার লম্বা চুলের ডগাগুলো উড়ে উড়ে লাগছে মানুষটার কানে, চোখের পাশে, অথচ নির্লিপ্ত তার দৃষ্টি ওই সম্মুখে সরণিতেই। পিউ কুণ্ঠিত ভঙ্গিতে চাউনি ফিরিয়ে নিচের দিকে তাকায়। আলগোছে অবাধ্য কেশ গুজে দেয় কানের পিঠে। আচমকা পুষ্পুর কথা মাথায় এলো। তার লজ্জা টজ্জা অমনি শেষ, চোখ বড় বড় করে ফেলল। তটস্থ ভঙ্গিতে তাকালো ধূসরের দিকে, ভীত কণ্ঠে বলল, ধূসর ভাই, আপু ডেকেছিল। সে তাকালো না। অমন অমন সামনে চেয়ে বলল, কেন? ওর বন্ধুরা আসবে, আমাকে দেখার জন্য যেতে বলেছে। তোকে দেখার কি আছে? তুই কি চিড়িয়াখানায় আটকে রাখার বানর? পিউ ঠোঁট ফুলিয়ে বলল, আলাপ করবে বলেছে। আলাপ করবে কেন? তুই সেলিব্রিটি। একটা বাক্য তার দিকে চেয়ে বলেনি। পিউ হাল ছেড়ে বসে থাকলো। অল্প স্বল্প চিন্তা শুরু হলো মাথায়। আপু যদি ওর দেরি দেখে বাসায় ফোন করে, কাল পরীক্ষা, আর সে রাস্তায় ঘুরবে, দিতে হবে 101টা জবাবদিহি। আর আম্মু তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবেন। ধূসর নিজে থেকে বলল, চিন্তা নেই, আমি আছি। আমি আছি। এই একটা কথা পিওর অস্থির মস্তিষ্ক শান্ত করল নিমিষে। তার শঙ্কিত চোখ মুখ সবেগে মসৃণ হয়। ধূসরের প্রতি তার এক বুক ভরসায় অমত থাকে মেয়েটা। আরও কিছু পথ রিকশা চলল। ধূসর বলাতে থামলো রাস্তার এক পাড়ে এসে। পিউ এতক্ষণ পর আশেপাশে তাকালো, চোখ বোলালো যতটা দেখা যায়। দোকানপাটের উপর টাঙানো সাইনবোর্ডগুলো লেখা দেখে নিশ্চিন্ত হলো গন্তব্যস্থল। এটা তো রবীন্দ্র সরোবর, দারুণ জায়গা। পিওর ক্ষুদ্র হৃদয় চটপটে হয়। ধূসর নেমে দাঁড়ালো, ভাড়া মেটালো চালকের। পিউ চারপাশ থেকে দৃষ্টি এনে তাকাতে ছোটখাটো হোঁচট খেলো। ধূসরের পাতা হাতের দিকে নিক্ষেপ হলো তার বিকট, অবিশ্বাস্য চক্ষুদয়। আস্তে ধীরে কম্পিত বিনা রাখলো সেই হাতের ওপর। ধূসর অচেরে আঁকড়ে ধরল। বৃহৎ হস্ততালুতে মিশে গেল পিওর কনিষ্ঠ কবজি। রিকশা থেকে নামলো সে, উত্তেজনায় হাত পা কাঁপছে। ধূসর ভাই কি তাকে নিয়ে ঘুরতে এসেছেন? এতটা সুপ্রসন্ন ভাগ্য কবে হলো? ধূসর ওকে সমেত সামনে এগোয়। তার লম্বা কদম আজ ভীষণ সুস্থির। পিউ এতেও তাল মেলাতে ব্যর্থ, হিমশিম খায়। তার মনে হচ্ছে সে দৌড়ালে ঠিকঠাক হতো। ধূসর গিয়ে বসলো একটা বেঞ্চে। পিউকে বলতে হয়নি, সে চঞ্চল ভঙ্গিতে বসলো আগেই। ধূসর এক পায়ের ওপর আরেক পা তুলে চারপাশে তাকায়, গলা উঁচিয়ে দেখে, নীরব কাউকে খোঁজে।
পিওর আপাতত কোনো দিকে মন নেই। তার দুটো তৃপ্ত চোখ ধূসরের সুশ্রী চেহারায়। ওইটুকু সময় ধূসরের মুখের গড়ন হৃদয়পটে বদ্ধ করে ফেলল। এই মুখটা যত দেখে আশ মেটে না, মন ভরে না, প্রতিবার তুষাতুর লাগে নিজেকে। এমনিতেও মানুষটার আদলের সামান্যতম কাটছেড়াও তার মুখস্থ আতস্থ। পিয়ের দেখা সর্বাধিক সুদর্শন পুরুষ ধূসর ভাই। তার চোখ দুটো যেন পৃথিবীর সব থেকে সুন্দর জাদুঘর, আর তামাটে মুখটা কাচের ভেতরে গোছানো সাজানো আঁকিবুকি পেপার ওয়েটের মতো। যতবার সে দেখে ততবার খুন হয়। নির্মমভাবে ধূসর ভাই হত্যা করে ওকে। আচ্ছা, এই দুনিয়ায় ওর আগমনের কারণ কি? এই মানুষটাকে দেখে দেখে বারবার মন হারিয়ে নিঃস্ব হওয়ার জন্য। এই নিঃস্ব হয় এত সুখ কেন? কেন এত প্রশান্তি? কেউ বুঝি মন খুইয়ে এত উল্লাসে মাতে? মন চুরি করা স্বয়ং চোরকে পাশে বসে আনন্দ পায়। এই বসুন্ধরায় ভালোবাসার নিয়মগুলো এমন অদ্ভুত কেন? কেন এত যুক্তিহীন? ভালোবাসা তাকে শেখালো শ্যামলা বর্ণের এক যুবকের প্রেমে পাগল হওয়া, গুরুভার এক পুরুষের প্রতি অনুভূতির জাল বিছিয়ে নিজেকে সঁপে দেওয়া। এর শেষ কোথায়? কোথায় সমাপ্তি? ধূসর হাত উঁচিয়ে কাউকে ডাকলো। প্রিয়র ধ্যান ভাঙলো তখন। মাথার উপরে বড় পলিথিনের বোঝাই করা পানির বোতল নিয়ে এক নারী এগিয়ে এলেন। একটা বোতল ধরিয়ে দিলেন তার হাতে। টাকা নিয়ে ফেরত গেলেন আবার। পিউ সবটা দেখলো, তবু খুব একটা মনোযোগ ওতে ছিল না। ধূসর বোতলের ছিপি খুলে তার দিকে বাড়িয়ে দিতে সে সচেতন চোখে তাকায়, মুচকে হেসে নিয়ে নেয়, ঢক ঢক করে খায়, গলবিল ওঠানামা করে। পুরোটা সময় ধূসর চেয়ে থাকে। পিউ বোতল নামাতে তার চোখ ফিরে আসে, নিবদ্ধ হয় সামনে। পিউ হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছলো, আস্তে করে শুধালো, এখানে আমরা কেন এসেছি ধূসর ভাই? ধূসরের বক্র জবাব। মন চাইলো তাই। পিউ চিকন চোখে তাকালো, আরেক দিক ফিরে ভেঙচি কাটলো, পণ করলো আর একটা কথাও জিজ্ঞেস করবে না। বোম মারলেও শব্দ বের হবে না মুখ দিয়ে। এ লোকের পা থেকে মাথা অবধি তেড়ানো, মানুষটাও তেরা, ঘাটটাও তেরা, কথাবার্তাও তেরা। সে নিজেকেই শাসালো। চুপ থাক পিউ, আর একটা কথাও না। তারপর অদৃশ্য আঙ্গুলে ঠোঁট চেপে ধরল নিজে। আচমকা ধূসর উঠে গেল, রীতিমতো আড়াল হলো সামনে থেকে। পিউ বসে বসে দেখলো। ভালো মন্দ জিজ্ঞেস করতে চেয়েও করলো না, করলেও বা উত্তর পাবে না সুনিশ্চিত। সে ব্যাগ থেকে ফোন বের করে, ইনবক্স চেক করে ব্যস্ত হাতে। অদ্ভুত ব্যাপার, পুষ্প এখন লোকেশন পাঠায়নি। পিউ বিস্মিত হয়, সাথে একটু একটু মেজাজ খারাপ। তাকে বের হতে বলে এই মেয়ে কোথায় হাওয়া হয়ে বসেছে? ধূসর ভাই না এলে সে কি এতক্ষণ পথিমধ্যে ঘুরত? হারিয়ে যেত না? কলেজ আর কোচিং ছাড়া ওকে একা কোথাও গিয়েছে কখনো? তার কিশোরী মনে রাগ ছেয়ে যায়। সিদ্ধান্ত নিল আজ বাসায় গিয়ে নালিশ করে দেবে আম্মুকে, বিচার বসাবে। কেন আপু এত দায়িত্বহীন হবে? কেন? পরপর নিজেই মিয়ে গেল। ভাবলো, আম্মু যদি জিজ্ঞেস করেন তাহলে তুই কোথায় ছিলি? কি বলবে সে? তোমার আদরের দুলাল আমাকে মাঝপথে রিক্সা সহ কিডন্যাপ করে এখানে এনেছেন, বলবে এটা? এটা তো সত্যি, সাথে অল্প স্বল্প মিথ্যে। তার মন জানে কি বাজে রকমের নেচে কুদে সাথে এসেছে সে। ধূসর ভাইয়ের সঙ্গে কোথাও যাওয়া, তাও এইভাবে একা, সেটাও আবার ভালোবাসা দিবসে। উফ, ভাবা যায় না এসব। সে এখনও পারছে না ভাবতে। তার চিন্তাধারা আবেগে আত্মহারা। প্রিয় স্ক্রিনের দিকে তাকিয়ে হাসছিল। আকস্মে মুখের সামনে এসে একগুচ্ছ গোলাপ দেখে চট করে মাথা তুলল। প্রচণ্ড ধাক্কা খেলো পরপর। নিজের চোখের প্রতি যেন উঠে গেল ভরসা, আস্থা। তীব্র বিশ্বাসহীনতায় পল্লবগুলো কেমন ভারী হয়ে বসলো। ধূসর হাঁটু মুড়ে বসতেই প্রিয় থমকে গেল। তার শরীর শিরশির করছে, হাত পা বিবশ। ধূসর বসেছে, শার্টের উপর দিকের একটা বোতাম খোলা, উকি দিচ্ছে তার শ্যামলা বুক। প্রিয়ের বেহায়া চাউনি ঘুরপাক খায় সেখানে, টেনে টুনে আনে তার মুখবিবরে। অজানা আনন্দ শঙ্কায় কাঁপতে থাকা বুক নিয়ে ধূসরের দিকে চেয়ে রইল। তবে কি সে মহেন্দ্র ঘন আসছে? ধূসর ভাই এখনই বলবেন মনের কথা। প্রিয়ের আকুল উদ্গ্রীব মুখটা মন দিয়ে দেখলো ধূসর, চোখ সরিয়ে নিল, তারপর আবার তাকালো। ঠোঁটের কোণে মিহি অথচ ভূপৃষ্ঠের সব থেকে সুন্দর হাসিটি নিয়ে বলল, বহুদিন ধরে কিছু কথা নিজের ভেতর লুকিয়ে রেখেছিলাম পিউ। আজ সময় এসেছে সেসব বলে দেওয়ার। আমি যে আর পারছি না। তোর এক সমুদ্র প্রেমের কাছে আমার শক্তপোক্ত ধৈর্যের জাহাজটা ডুবে গিয়েছে।
আজ আর বলতে মানা নেই, ভালোবাসি পিউ। তুই যতটা চাস তার চেয়েও অনেক বেশি চাই তোকে। তুই যতটা ভালোবাসিস তার চেয়েও অধিক ভালোবাসি। পিউর কণ্ঠনালী স্তব্ধ, ধুকপুক করছে বুক। নিজের কানের প্রতি বিশ্বাস খোয়ালো। স্তম্ভিত সে। সেকেন্ডে চোখের কোটর ভরে উঠেছে। ঠোঁট দিয়ে বহু কষ্টে কান্না চেপে ধরে। এই কান্না আনন্দের, অপেক্ষার। ধূসর ভাইয়ের মুখ থেকে এতদিনে ভালোবাসার কথা শুনল সে। অবশেষে এলো সেই সময়। ধূসর উঠে দাঁড়ালো, এগিয়ে এলো। সে গতদিনের মতো সযত্নে চোখ মোছালো। পিউ হু হু করে কেঁদে ওঠে, জাপটে ধরে, মুখ লুকায় বুকে। অতপর কানের পাশে স্পর্শ পায় দুটো তপ্ত ঠোঁটে। ফিসফিসিয়ে বলছে, চোখের জলে তোকে এতটা আদুরে লাগবে কেন বলতো? তোর এই রূপ কারো সহ্য সীমার খুঁটি নড়বড়ে করে দেয়, ভেঙে দেয় নিয়মের বাঁধ। কাঁদিস না পিউ, একদম কাঁদিস না। তোর কান্নায় কেউ সংযম হারালে দোষী হবে সে, যে বহুবার তোর ভেজা চোখ মুখ দেখে ধ্যান বিসর্জন দিয়েছে। বলতে বলতে তার উষ্ণ অধর পিওর কানের লতি ছুঁয়ে গেল। কেঁপে ওঠে মেয়েটা। অতি শীর্ণ শরীরে স্পষ্ট ঝাঁকুনি দিতে দেখা যায়। জোর খাটিয়ে মুখ তুলতে চায়, অথচ পারে না। এর আগে কেউ ধমক ছাড়ে। ধরবি? এই মেয়ে। পিলে চমকে গেল তার। সম্ভিত ফিরল। সম্মুখে দাঁড়ানো কপাল গোছানো ধূসরকে দেখে হতবাক হলো। আশ্চর্য বনে দেখলো নিজেকে, সামনে জায়গাটাকে। এখানেই না ধূসর ভাই বসেছিলেন? পিও এলোমেলো পাতা ফেললো। মস্তিষ্ক পার করে চলে যাচ্ছে সব। চোখ পিট পিট করে ধূসরের দিকে তাকালো আবার। কোথায় ফুল? কিসের গোলাপ? অধৈর্য হাতে নিজের চোখ ছুঁয়ে দেখলো। এ কি, সে না কাঁদলো? এই তো এক্ষুনি কাঁদছিল, তবে চোখ শুকনো কেন? এসব তাহলে স্বপ্ন, কল্পনা? পিয়ের উদ্বেলিত তনুমন নেতিয়ে পড়ল। বক্ষ চিরে নির্গত হলো আক্ষেপের শ্বাস। চোখ মুখে লেপ্টে এলো অন্ধকার। এই জনমে বোধহয় ভালোবাসার কথা শোনা হবে না। ধূসরের মেজাজ বিগড়ায়। সে যে এতক্ষণ ধরে ডেকে হয়রান, এ মেয়ের হুঁশ আছে? আইসক্রিমটাও গলে যাচ্ছে। সে দ্বিতীয়বার ধমক দিল। পিউ, তুই নিবি না ফেলে দেবো? পিউ চকিতে ফেরে, সতর্ক হয়। হাত এগিয়ে আইসক্রিম নিয়ে আসে, কিন্তু তার জিভ থেকে গলবিল সব তিতকুটে। অনীহ চোখে চেয়ে রয় কোন আইসক্রিমটার পানে। একটুও খেতে ইচ্ছে করছে না। এমনিতেই দু চোখ ছাপানো আশা নিয়ে এসেছিল। ভাবলো আজ বুঝি ধূসর ভাই কিছু একটা বলবেন। তার ওপর এসব জল্পনা কল্পনা সেসব বাড়িয়ে দিল কয়েক গুণ। ধূসর পাশে বসেছে, তার হাতে ওয়ান টাইম কাপে ভরা দুধ চা। পিউ আশাহত, ভগ্ন হৃদয়ে বিবর্জিত, মনে মনে বিলাপ করে। কবে ভালোবাসার কথা বলবেন ধূসর ভাই? কবে? পিওর মন শুরু থেকে যতটা স্ফূর্ত ছিল, এখন ততটাই সংকীর্ণ। গম্ভীরতায় গা ঢেকে বদলে গিয়েছে আগের রূপ। ভালো লাগছে না কিছু। ধূসর ভাই ভালোবাসার কথা বলবেন না। আচ্ছা, সে নিজেই তো বলবে ভেবেছিল, বলে দেবে এখন? এটাই সময়। কেউ নেই, দুজন শুধু। বলে দিক বরং। শুভস্য শীঘ্রম। পিউ ঢোক গিলে তাকালো, আমতা আমতা করে বলল, ধূসর ভাই একটা কথা বলবো। ধূসর চায়ের কাপে পাতলা ঠোঁট ছুঁয়ে বলল, পরে। অনেক জরুরি। পরে। পিউ সন্তর্পণে চবর্গীয় শব্দ করলো, যাতে ধূসরের কানে না যায়। কিছু খাবি? পিউ মাথা নাড়ে, বীতস্পৃহায় দাঁতে দাঁত পিষে ধরে। মনে মনে বকে ঝোঁকে গোষ্ঠী উদ্ধার করে ধূসরের। আজকের দিনে এরকম জায়গায় এনে জিজ্ঞেস করছে কিছু খাবি? কেন? দুটো ভালোবাসার কথা বললে জাত যাবে? সে কি অন্ধ? দেখতে পাচ্ছে না চারপাশে কত কত জোড়া জোড়া ঘুরছে? ওই তো তাদের বাম দিকে বসে দুজন। আহা, মেয়েটির মাথা ছেলেটির কাঁধে। কি নয়নাভিরাম দৃশ্য! তার যে কবে এরকম দিন আসবে? পিওর অন্তঃপুর পরিতাপে ভরে যায়। তন্মধ্যে ভেতর থেকে কেউ ঘোষণা করলো, আসবে না পিউ, আসবে না। তোর কপালে যে আনরোমান্টিক গরিলা জুটেছে, তাতে এসব আশা ছাড়। পিউ দীর্ঘশ্বাস ফেলল। প্রেম ভালোবাসা বোঝার পর থেকে 4-4টে বসন্ত গেল, অথচ প্রেমটাই হচ্ছে না। হায় রে ধূসর ভাই, আপনাকে ভালোবেসে আমি মরেছি। না পারছি বলতে, না পারছি চলতে। এইভাবে আমাকে বিকল বানিয়ে কি মজা পাচ্ছেন আপনি? সময় পেরোচ্ছে, ধূসরের মুখে কথা নেই। সে একই রকম বসে, মুখমণ্ডলে কেমন অদ্ভুত ছাপ, যেন কত কি বলবে, অথচ পারছে না। পিউ ব্যাকুল নেত্র তাকে করে রাখা ওই চেহারার পানে। তার মন চায়, সে চায়
একটু কিছু বলুক মানুষটা, না হয় তাকে বলতে দিক। পিউ আই ঢাই করে আবার ডাকলো। সে তাকায়, ধারলো চোখ জোড়ায় কি অপ্রতিরোধ আকর্ষণ। পিউ বলল, একটা কথা। পরে শুনবো। পিউ বিদ্বিষ্ট মহাবিরক্ত, মুখমণ্ডলে দাগ কাটে সে চিহ্ন। নিজেও কিছু বলবে না, তাকেও বলতে দেবে না। কেন? এভাবে চুপচাপ বসে থেকে কি মহাভারত উদ্ধার হচ্ছে শুনি? হাঁটু অবধি ফ্রক পরা এক বাচ্চা মেয়ে এগিয়ে এলো, হাতে ঠোকানো কতগুলো কাঁচা সতেজ ফুলের চাকা। ইতিমধ্যে পুরো সরোবরে সে কয়েকবার চক্কর কেটেছে। এই জুটি নতুন পেয়ে ছুটে এলো প্রায়। পিউ জিনিসটা বহুবার দেখেছে, কিন্তু নিজের জন্য কেনেনি। মেয়েটি কাছে এসে দাঁড়ালো, দুজনকে অনুরোধ করলো। পিউ দুপাশে মাথা নাড়ে, অথচ ধূসর বলে, দাও। পিউ অবাক চোখে তাকালো, পল্লব ঝাপটালো বিভ্রমে। ফুলের চাকা ধূসরের দিকে বাড়িয়ে দিল মেয়েটি। সে টাকা বার করতে করতে বলল, ওকে দাও। কথা মতো মেয়েটি তার হাতে ধরিয়ে দেয়, টাকা নিয়ে প্রস্থান নেয়। পিউ তখনও বোকার মতো বসে। ধূসর কপাল কুঁচকে বলল, এটা কি হাতে নিয়ে বসে থাকার জিনিস? পিউ উত্তর দিল না, কি বলবে জানে না সে। ধূসর অপেক্ষাও করল না উত্তরে, টেনে নিয়েই পরিয়ে দিল মাথায়। পিওর নেত্রদয় মুখ, গালে লেপটে থাকা চুল ধূসর সরিয়ে দেয়। পূর্ণ গহীন দৃষ্টি বোলায় তার মুখশ্রীতে। সেই দৃষ্টিতে পাল্টে যায় পিওর অনেক কিছু। চট করে বুঝে নেয় মানুষটার মনে জমিয়ে রাখা প্রগাঢ় অনুভূতির কথা। শিথিল হয় অভিপ্রায়, চোখে মুখের পেশিতে খেলে যায় পরিবর্তন। পরপর হন্তদন্ত হয়ে চক্ষু সরালো। শার্টের কলার ঝাঁকিয়ে চারপাশে অগোছালো উদ্ভ্রান্ত দৃষ্টি ছুড়ল। পরিচ্ছন্ন অপ্রস্তুত অপ্রতিভ ভাব মাথা তোলে তাতে। কাপের কোনায় ফের চুমুক বসাতে গিয়ে দেখল ঠান্ডা হয়ে গিয়েছে। কৃত্রিম বিরক্তি ঘিরে ধরল তাকে। বিলম্ব ব্যতীত চা শুদ্ধ কাপটাকে ছুঁড়ে ফেলল সামনে। পিয়ের ওষ্ঠ জুড়ে লাজুক হাসির ভিড় জমেছে। ফুলের চাকায় চলে যাচ্ছে হাত। ধূসর ভাই ভালোবাসি না বলুক, যে ক্ষুদ্রাতির ক্ষুদ্র ব্যাপারগুলো, এতেই তো কত ভালোবাসা মিশে। নিজ মুখে কয়েকটা শব্দের ভিত্তিতে নয়, তার আচার আচরণ আর চোখের দৃষ্টিতে ভালোবাসাটা বিশ্বাস করে নিল পিউ। কিছু মানুষের ভালোবাসা এমনই হয়, মুখে নয়, কেবল আর কেবল চাউনিতে ভাসে। ইঙ্গিত দেয় প্রতিটি দর্শনে, বুঝিয়ে দেয় গভীরতা। ধূসর গলার শ্লেমা পরিষ্কার করলো, আচমকা আবদার ছুড়ল। গান শোনা। পিউ চকিতে তাকায়। আমি? এখানে আর কেউ আছে? কণ্ঠে তার রাশ ভারী, স্বাভাবিকত্বের প্রভাব। পিউ বলল, না মানে এখন। ধূসর নেত্র শুরু করলো, মেঘমন্দ্র গাম্ভীর্য নিয়ে বলল, গান গাওয়ার জন্য আলাদা সময়সূচি দরকার, ক্যালেন্ডার আনবো? পিউ নিরীহ কণ্ঠে বলল। কি গান গাইবো? ধূসর ছোট করে বলল। যেটা ইচ্ছে। এই মুহূর্তে ধূসর ভাইয়ের পাশে বসে তার আওয়াজ বের করতে কষ্ট হচ্ছে। সেখানে গান, অথচ মানুষটার প্রথম আবেদন ফেরানোর সাধ্য যে নেই। পিউ চোখ বোঝে, মাথার মধ্যে খুঁজে বেড়ায় কোনো মন করা সঙ্গীত। হাতাহাতি করে যা পেল সেই নিয়ে সুর তুলল। तसफ़र के हंसी लम्हे तेरे सांस करती है, तेरे जब जी कराती है तो मिलने को तड़पते हैं। हमारा हाल न पूछो कि दुनिया भूल बैठी है, चले आओ तुम्हारे बिन न मरती है न जीतनी है। सुनो ऐसा नहीं होता किसी ऐसे तड़पाना, मोहब्बत में कोई आशिक कोई बन जाता है दीवाना। अगर ये प्यार होता है किसी पे दिल जो आते हैं, बड़ा मुश्किल होता है दिल को समझाना। মিহি মিষ্টি স্বরে সম্পূর্ণ গান শেষ করে থামল সে। মনে যা এসেছে তাই গিয়েছে, প্রতিটি বাক্য ধ্রুব সত্যি। ধূসর ভাইয়ের ছোড়া প্রণয়বান তার অন্তঃস্থল এফোড় করে দিয়েছে। ধূসরের অভিব্যক্তি বুঝতে আগ্রহ ভরে ওর দিকে তাকালো পিউ। তার পুরুষালী ঠোঁটে মিটমিটি পাতলা হাসি। সে তাকিয়েছে বুঝতেই চট করে গম্ভীর করলো চোখ মুখ। পিউ অপেক্ষা করলো একটু প্রশংসার, করলো না সে। হঠাৎ শটান দাঁড়িয়ে বলল। আয়। পিউ মর্মাহত হয়, তবে বলা মাত্র উঠে যায়।
মাথার ভেতরে কিছু অদ্ভুত ইচ্ছে উকি ঝুঁকি দেয়। ইতস্ততা আর ভয়ডর কাটিয়ে ধূসরের এক বাহু আঁকড়ে ধরে। ধূসর শান্ত চোখে একবার অবলোকন করলো সেই স্পর্শস্থান। মুখের দিকে তাকাতে পিউ অল্প বিস্তর ঘাবড়ে গেল। হাত ধরা ঠিক হলো না বোধহয়। সে সরাতে চায়, এর আগেই ধূসর পা বাড়ালো সামনে। পিউ গাল ফুলিয়ে শ্বাস নেয়, অধর ভরে আসে হাসিতে। স্বতঃস্ফূর্ত হয়ে সাথে সাথে কদম মেলায়। কিছু দূর এসে ফুলের দোকান দেখে ধূসর দাঁড়িয়ে যায়। দোকানের বড় প্লাস্টিকের মগ ভর্তি গোলাপ পরিদর্শন করে। জিজ্ঞেস করলো, কতগুলো ফুল এখানে? কতগুলো ফুল এখানে? 43টা। পিস কত? 50 টাকা। দিন। কয়টা? সব। লোকটা অবাক হলেন। মুখে প্রকাশ পেল সেই ছাপ। চুপচাপ একটা একটা মিশিয়ে স্কচ টেপ দিয়ে আটকে গুচ্ছ বানালেন। পিউকে সাথে দেখে নিজের মতো হিসেব কষলেন। বলতে হয়নি, নিজেই এগিয়ে ধরলেন ওর দিকে। নিন আপা। পিউ মনোদ্বিধা সমেত চেয়ে ধূসরের জবাবের অপেক্ষায় সে। এগুলো কি ওর জন্যে? ও কি ধরবে? ধমক খাবে না তো? ধূসর তখন মানিব্যাগ থেকে টাকা বের করছে। তন্মধ্যে একবার তাকে ভ্রু উঁচায়। কি? ধর। পিউ অনতিবিলম্বে হাতে নিল। পরিতোষের অতি উচ্চ উর্মি আছড়ে পড়ল বক্ষে। হৃৎকম্পন জোরালো হয়। ধূসর টাকা মিটিয়ে রিক্সা ডাকলো। পিউকে আগে উঠিয়ে পাশে বসলো নিজে। একই রকম সাবধানে উড়োর কাছটা চেপে রাখলো হাত দিয়ে। পিউ এক ধ্যানে তাকিয়ে তার দিকে। বিমূর্ত, বিমোহিত, বিস্মিত সেই চাউনি ঝড় করে ঝরছে। যেখানে বৃষ্টি স্নাত ভালোবাসা। পুরো রাস্তায় সে মুখ খোলেনি। প্রচণ্ড ভালো লাগা দখল করেছে তার বক্ষপট। আজকের দিনের কাছে সে ঋণী। না হোক প্রেমময় কথোপকথন, না হোক রোমাঞ্চকর বাক্য বিনিময়। এই কয়েক ঘন্টা ধূসর ভাই পাশে ছিলেন। এই বা কম কিসে, এতেই সে আপ্লুত, উচ্ছ্বসিত। গতকাল রাতভর সে যে স্বপ্ন বুনেছে, আঁখি দুটি ছাপিয়ে যে অলিক কল্পনা এঁকেছে, তার যত কিঞ্চিত হলেও তো পূরণ হয়েছে। পিউ আফসোস করল ভীষণ। কেন যে পুষ্পর কথা শাড়ি পরল না, তাহলে যে ইচ্ছেটা পুরোপুরি পূর্ণতা পেত। সে ললিত নেত্রে গোলাপগুলোর দিকে তাকায় একবার। ধূসর ভাই পাশে রয়েছেন বিধায়, না হলে এই ফুলে চুমু দিয়ে ভরিয়ে ফেলতো এখন। জীবনের প্রথম পুষ্প উপহার, তাও দিয়েছে প্রিয়তম সে। এর চেয়ে হৃষ্টতার কিছু হয় বুঝি? সে অতি কষ্টে চিত্ত চাঞ্চল্য সামলে নেয়। নিরুদ্বেগ ভঙ্গিতে বসে থাকে। দেখতে দেখতে রিক্সা পৌঁছায় গলিতে। তখন ধূসর চালককে থামতে বলল। যাওয়ার সময় যেখান থেকে উঠেছিল সেখানে এসেই নামলো। ভাড়া মিটিয়ে পিউর দিকে চেয়ে বলল, যা তাহলে। আপনি যাবেন না? পরে। পিউ ঘাড় কাত করলো। রিক্সা চলতে থাকে, অথচ তার চোখ সরে না। সামনে এগোলেও মাথা ঘুরে থাকে পেছনে। ধূসর ভাই তো তাকিয়ে আছেন, নিষ্পলক নিবিষ্ট সেই চাহনি। যতক্ষণ পিউকে দেখা গেল সে দেখল। অতপর বাম হাতটা আনলো চোখের সামনে। এই হাতেই ছিল পিউর ছোট্ট হাত। হাসল সে, অন্যরকম আলাদা অদ্ভুত হাসি। পিউ গেট থেকে ঢুকতে যায়, আচমকা কেউ মাথায় চাটি মেরে ডাকলো, ওই। সে চমকে তাকালো, অবাক হলো। পুষ্প দাঁত বার করে হেসে ভ্রু উঁচায়। কি রে? পিউ তৎক্ষণাৎ চোরাপথে ফুলগুলো ওড়নার পেছনে লোকায়। চোখ বড় বড় করে বলল। পুষ্প দুপাশে দু হাতের তালু বিছিয়ে বলল, সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? আমাকে বের হতে বলে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছিলি? লোকেশন পাঠিয়েছিস? পুষ্প পিওর গোলাপ ফুল দেখে নিয়েছে আগে। সে ঠোঁট চেপে হাসি আটকায়, ধরা দেয় না। আগে আগে মেন গেট পার হয়, হাঁটা পথে জবাব দেয়, আমি লোকেশন না পাঠিয়ে তোর অনেক বড় উপকার করেছি। পিউ পেছনে আসতে আসতে শুধালো, কি উপহার? একদিন বুঝবি। আমি এখন বুঝতে চাই। সময় হোক। তারপর থেমে দাঁড়ালো, সচেতন কণ্ঠে বলল, আচ্ছা শোন, আম্মু বা কেউ জিজ্ঞেস করলে বলবি এতক্ষণ আমরা একসাথে ছিলাম, ওকে? পিউ কপাল কোচকায়। মিথ্যে কেন বলবো? পুষ্প বুকের সাথে হাত ভাঁজ করে বলল, তাহলে কি বলবি শুনি? কোথায় ছিলিস এতক্ষণ? পিউ চুপ করে গেল। সে যে ধূসর ভাইয়ের সাথে ছিল সেটা তো বলা যাবে না। পুষ্প হেসে আবার চলতে থাকে। যা বললাম মনে থাকে যেন, ওকে?
ঘড়িতে তখন 6টা বাজে। ধূসর দুপুরেও খেতে আসেনি। ফোন করলেও লাভ হয়নি। যতবার রিসিভ করেছে আশেপাশে তীব্র কোলাহলের শব্দ। কিছুক্ষণ হলো মারিয়াও চলে গিয়েছে। প্রতি শুক্রবারের মতো আজকেও বসার ঘরে বসেছে চায়ের আসর। নরম বিকেলে ছাদে সেই চারখানা চেয়ারে বসে গল্পে মেতেছিলেন 4 সহোদর। মাগরিবের আজানের আগে আগে নিচে এলেন তারা। মিনা বেগম চা বানিয়ে জবার কাছে পাঠালেন। তিনি এসে সবার হাতে হাতে দিলেন। পিউ ঘুম সেরে কেবল নিচে নামলো। বলতে গেলে সে পৌঁছেছে সবার শেষে। রিক্ত আর রাদীপ বাদে বাকি সকলে উপস্থিত। পুষ্প, সাদীপ প্রত্যেকই আছে। পিউ নামতেই সে এক পাশে সরে বসার জন্য জায়গা দেয়। পিউ বসলো। হাই তুলতে তুলতে সেজ মায়ের কাছে চা চাইলো। আজমল লুঙ্গি পরেছেন, সঙ্গে আবার ঢেলে ঢালা ফতুয়া। আয়েশ করে তৃপ্তি সমেত চায়ে চুমুক দিয়ে বললেন, ভাবির হাতের লেবু চা যে কতদিন পর খাচ্ছি ভাইজান, ওখানে ভীষণ মিস করি জানো। আমজাদ হাসলেন, নিজেও প্রশংসা করলেন। সুমনা বললেন, আমি যে কতবার চেষ্টা করলাম, আমারটা হইল না। আপার লেবু চা সত্যি স্পেশাল। মিনা বেগম ভাজা পোড়ার ট্রে নিয়ে হাজির হয়েছেন মাত্র। সবার তারিফ শুনে লজ্জা পেলেন, বিশেষ করে স্বামী নামক মানুষের। লোকটা সামনাসামনি তার গুণগান কখনোই করেন না। তিনি আস্তে ধীরে এগিয়ে এসে ট্রে রাখলেন টেবিলের ওপর। বললেন, কি ছাতার মাথা বানাই, তা আবার তোদের এত ভালো লাগে? আফতাব প্রতিবাদ করলেন, মুঠে ছাতার মাথা নয় ভাবি, আপনি জানেন না আপনার হাতে জাদু আছে। মিনা গদগদ হেসে বললেন, কি যে বলবো না ভাই। সেই সময় ধূসর বাড়িতে ঢুকলো। তার জুতোর শব্দ সকলের মনোযোগ ফেরালো। আমজাদ দেখতেই আরেকদিকে মুখ ঘোরালেন। ওর ওপর তার রাগটা এখনো পড়েনি। আর কি ঢ্যামনা ছেলে, গুরুজন রেগে আছে বুঝেও মাপ চাইছে না। আশ্চর্য। মিনা দেখতেই উজ্জ্বল কণ্ঠে বললেন, এসে গেছিস ধূসর? দুপুরে তো কিছুই খাসনি বোধ হয়। যা ফ্রেশ হয়ে আয়, খাবার দিতে বলি। ধূসর যাচ্ছিল ওপরে। আজমল ডাকলেন, ধূসর। সে থেমে তাকায়। জি চাচু। আমার একটু কথা ছিল সবার সাথে, তুমিও থাকো। মিছিলে গিয়েছিলাম চাচু, সমস্ত গায়ে ধুলো ময়লা, লম্বা শাওয়ার নিতে হবে। আপনি বাকিদের বলুন, আমি জয়েন করব, সমস্যা নেই। ঠিক আছে যাও। আমজাদের মুখটা আরো বেশি তিক্ত হলো। দাঁত কপাটে খিচে স্তম্ভ হয়ে রইলেন। রাজনীতি মিছিল স্লোগান তার অপছন্দের শীর্ষে, অথচ ঘরের ছেলে বুক ফুলিয়ে সেসবই ঘোষণা করে। আফতাব ভাইয়ের চোখ মুখ দেখে ঘটনা ঠাউর করতে পেরেছেন। গো বেচারা লোকটা টু শব্দ করলেন না। চোরা চোখে ভাইয়ের দিকে তাকিয়ে থেকে চুপচাপ কাপের প্রান্তে চুমুক দিতে থাকলেন। মনে মনে দোয়া করলেন, ইয়া আল্লাহ, দোসরকে নিয়ে আর কোনো কথা না উঠুক। জবা বেগম চোখ দিয়ে স্বামীকে ইশারা করলেন, বলতে বললেন কিছু। আজমল মাথা নাড়ালেন, গলা খাকারি দিয়ে বললেন, বড় ভাইজান, ভাবি, আমার একটা কথা ছিল আপনাদের সাথে। আমজাদ ঘাড় নেড়ে সম্মতি দিলেন। মিনা শাড়ির আঁচলে ঘাম মুছতে মুছতে তটস্থ হলেন। পেয়ের ঘুমের রেশ তখনও কাটেনি। পেঁয়াজুতে কামড় দিতে দিতে অন্য হাতে চোখ ডলছিল সে। সেজু চাচার কথাতে থমকালো। খাবার মুখে পড়ে ভুলে গেল চিবোতে। ক্রাশে বুক লাফাচ্ছে। আন্দাজে অসুবিধে হচ্ছে না, চাচ্চু কি বলবেন। সে আতঙ্কিত লোচনে বোনের দিকে তাকায়। পুষ্প মনের সুখে খাচ্ছে, তার চোখ আজমলের ওপর, যেখানে পরিষ্কার আগ্রহ। আজমল ওকেই ডাকলেন, নিজের পাশ দেখিয়ে বললেন, পুষ্পামা, এসো দেখি চাচুর কাছে। পুষ্প স্ফূর্ত মনে উঠে গিয়ে বসলো সেখানে। আজমল তার মাথায় হাত বুলিয়ে সেটা কাঁধে রাখলেন। আমজাদকে বললেন, ভাইজান, আমার নিজের মেয়ে নেই। পুষ্প আর পিউই আমার মেয়ে। ওদের আমি সন্তান থেকে আলাদা দেখি না। আমরা কেউই ভাইয়ের ছেলে মেয়েকে আলাদা করি না, তুমি জানো। আমাদের এই একান্নবর্তী পরিবারে যতটা মিল, আমি মনে করি এই মেলবন্ধন হয়তো দেশে হাতে গুনলেও কম হবে। আমজাদ হেসে বললেন, সে তো ঠিকই, আমার পরিবার সোনার টুকরো পরিবার, লাখে একটা। আজমল বললেন, আমি যদি তোমার কাছে একটা আবদার করি, রাখবে? আপনি রাখবেন ভাবি? মিনা উৎফুল্ল গলায় বললেন, রাখবো না মানে? খালি চাও তুমি ভাই? কি চাও আজমল, বলেই দেখো। বাকিরা কৌতূহলী, চেহারায় শুনতে চাওয়ার প্রবণতা।
পিওর গলা শুকিয়ে আসছে, বিচলিত ভঙ্গিতে বারবার ওপরের দিকে তাকাচ্ছে, প্রার্থনা করছে ধূসর আশার। আজমল বিনীত হাসলেন, পুষ্পর দিকে একবার দেখে বললেন, আপনার মেয়েটাকে আমি আমার ছেলের জন্য চাই। পুষ্পকে আমি সাদিবের বউ হিসাবে ভাবি। পুষ্পকে আমি সাদিবের বউ করতে চাই ভাবি। সাদিব কেসে উঠল, কাশির দমকে কাপ থেকে গরম চা উতলে পড়ল গায়ে। পুষ্প কিংকর্তব্য বিমূঢ়, বিস্ফোরিত চোখে চাচার দিকে তাকালো। হাত পা কাঁপছে, দুনিয়া দুলছে। পিয়ের মুখ কাটকাট, সে ব্যথিত অসহায় নজরে বোনের দিকে চেয়ে রয়। ফের আরেকবার তাকায় সিঁড়ির দিকে। এই সমস্যার সমাধান তার ধূসর ভাই। কখন আসবেন আপনি? সিকান্দার বাড়িটি মূলত 2 তলা ভবনের তৈরি, বিশাল প্রস্থের ডুপ্লেক্স এটি। ক্রিম আর সাদা রঙের মিশেলে প্রতিটি দেয়াল তকতকে ঝকঝকে। শুরুতে এমন ছিল না অবশ্য। বাড়ির মূল কর্তা প্রতিষ্ঠাতা 4 সন্তানের পিতা জমির শিকদার সাধ্যমতো স্তম্ভ তুলেছিলেন, তবে সম্পূর্ণ করতে পারেননি। পাকা মেঝে হলেও মাথার উপর ছিল টিনের ছাদ। অর্থ যা কামিয়েছেন তা ব্যয় করেছেন পরিবার সামলাতে। বাকি সবের ফুসরত কই। হৃদয়ে ব্যামর্ত পেয়ে দুনিয়া ছেড়েছিলেন তিনি। তখন পুত্রবধূদের মধ্যে সবেমাত্র রুবায়েদা বেগম ছিলেন। গণনা অনুসারে তিনি মেজবু হলেও এই বাড়িতে সবার প্রথমে আগমন হয়েছিল তারই। আফতাব তখন বেকার, পড়াশোনাও শেষ হয়নি। রুবায়েদার বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হলো হঠাৎ। ওই আমলে মুখ ফুটে অন্য কাউকে পছন্দের কথা জানানো চারটিখানি ব্যাপার ছিল না, তাও আবার মেয়ে মানুষের, যাদের থাকার নীতি ছিল পর্দার আড়ালে। লজ্জা শরমের বালায় ভুলে সাহস করে রুবায়েদা তবু পিতাকে জানিয়েছিলেন। আফতাবের মতো চাকরিহীন ছেলেকে তিনি নাকচ করলেন এক কথায়। এদিকে তার অবস্থা হলো দুর্বিষহ। খাওয়া দাওয়া ভুলে বসলেন, হতে থাকলেন অগোছালো। মস্তিষ্কে চাপের পরিমাণ তরতর করে বাড়ছিল। রুবায়েদার সাথে অন্য কারো বিয়ে, এ ভাবনাও অসম্ভব। দুজনই দুজনের জন্য মরিয়া যখন। সম্মুখে খোলা রইল একটি পথ। উপায় না পেয়ে আফতাবের হাত ধরে ঘর ছাড়লেন বাবার। একেবারে বিয়ে সেরে হাজির হলেন শ্বশুর বাড়ি। আফতাবের মতো ভদ্র শান্ত মার্জিত গোছের ছেলের কাণ্ডে তখন বাড়ি শুদ্ধ লোক হতচেতন, হতবাক। জমির শিকদার কথাই বলতে পারেননি অনেকক্ষণ। আজমল তখন বিশ্ববিদ্যালয়ে পা রেখেছেন মাত্র। আনিস পড়তেন 10ম শ্রেণীতে। তার থেকেও বড় কথা, বড় ভাই আমজাদ অবিবাহিত। কেবল একটা চাকরিতে ঢুকেছেন তিনি, বেতনও আহামরি ছিল না। বড় ভাইয়ের আগে মেজ ভাই বউ নিয়ে বাড়িতে হাজির। তৎকালে বিষয়টা এতটাই জটিল আর অসহ থাকায় প্রত্যেকেই কিংকর্তব্য বিমূঢ়, ভাষাহীন। জমির শিকদার একজন সৎ সরকারি কর্মকর্তা ছিলেন। বড় পরিবার, পুরো সংসারের জোয়াল টানা সব মিলিয়ে একটু আধটু হিমশিমিয়ে যেতেন। আমজাদ চাকরি নেওয়ার পর বাবার কাঁধে কাঁধ মেলানোর একটু কমেছিল মাত্রাটা। অবশ্য আগেও কখনো সন্তানদের কোনো ইচ্ছে তিনি অপূর্ণ রাখেননি। সচেষ্ট থাকতেন তাদের আবদার মেটাতে। কোনো চায় অপারগ হলে বাকি 3 ভাই ভিড়তেন আমজাদের কাছে। প্রতিটি সহোদর তার চোখের মণি। কিন্তু আফতাব যেন একটু বেশি সমীহ পেতেন। পিঠাপিঠির সাথে আফতাবের ভদ্রতা, সভ্যতা, আবার বাকি দুজনের চেয়েও তার চোখে অঢেল শ্রদ্ধার বর্ষণ দেখে টান মায়াও ছিল বাকিদের চেয়ে বাড়তি। সে ভাইয়ের কাজে তিনি নিজেও চমকেছেন, আশ্চর্য হয়েছেন। জমির রাগে কাঁপছিলেন প্রায়। চিৎকার চেঁচামেচিতে ভরে গিয়েছিল বাড়ির বসার ঘর। তাদের মা তখন দিশেহারা, কি রেখে কি সামলাবেন। রুবায়েদা গুনগুন করে কাঁদছিলেন। আফতাবের মস্তক নিচু, বাবার চোখের দিকে একটিবার সে তাকায়নি অবধি। রাগারাগির এক পর্যায়ে জমির বললেন। আফতাবের বলার কিছু নেই তখন। উত্তেজনায় ওই সময় অত কিছু মাথায় আসেনি। সেক্ষণে আমজাদ এক কথায় ঘোষণা করলেন, আমি খাওয়াবো আব্বা। সকলে অবাক হয়ে তাকালে তিনি বললেন, আফতাব আগেও যা খেত এখনও তাই খাবে। রুবেলদারের জন্য 1 প্লেট বাড়তি ভাত লাগবে, তাই তো? সমস্যা নেই, সেই ভাতের হিসাব না হয় আমার সাথেই করলেন। শুধু আফতাব নয়, বাকি 2 ভাইয়ের মাথায় শ্রদ্ধায় নত যেন হয়ে গেল তার প্রতি। জমির কিছু বলতে পারলে না আর। রাগে গজগজ করে প্রস্থান নিলেন সভা থেকে। আফতাবের পড়াশোনা শেষ করে চাকরি নেওয়া অবধি আমজাদ সামলেছেন সব। রুবায়দার মতো লক্ষ্মীমন্ত রমণীর শ্বশুরকে কাবু করতে বেশি দিন লাগেনি। শ্রদ্ধা, যত্ন, ভালোবাসা দিয়ে গলিয়ে দিলেন জমিরের শক্ত ভিত। একটা সময় এই মেয়েকে চোখে হারাতেন তিনি। পরিবারের স্বাভাবিকত্ব আর সুখ দুয়ারে দাঁড়িয়ে তখন
তার মধ্যে ওনার মৃত্যু আবার হাজির করলো শোকের ঘনঘটা। আমজাদের ঘাড়ে বর্তালো পরিবারের সকলের দায়ভার। আফতাব পরীক্ষা শেষের আগেই চাকরির জন্য বিভিন্ন স্থানে আবেদন শুরু করলেন, অন্তত ভাইয়ের থেকে কিছুটা বোঝা নিজের কাঁধে নেবেন বলে। লাভ হয়নি। তাদের মা পরামর্শ দিলেন বাসার 2টো রুম ভাড়াটে তোলার, কিছু হলেও টাকা আসবে। দুই ভাই নারাজ তাতে। নিজেদের বাড়িতে অন্য লোক তুলবেন কেন? শেষে দুজনে মিলেমিশে পরিকল্পনা করলেন ব্যবসা করার। বাবার রেখে যাওয়া সঞ্চয় যোগ করলেন। তখন রুবায়দা পেটে বেড়ে উঠেছে ধূসর, তারও তো বাড়তি যত্নের প্রয়োজন। আমজাদের সঙ্গে মিনা বেগমের বিয়ে হয়েছে নতুন, কিন্তু ওইটুকু সঞ্চয় তাদের পরিকল্পনা মাফিক ব্যবসার জন্য যথেষ্ট হয়নি। তাদের মা সাহারা হলেন সে সময়। নিজের সব গয়না বের করে তুলে দিলেন ছেলেদের হাতে। দেখা দেখি রুবায়দার মিনাও অনুসরণ করলেন একই পথ। নাকফুল আর চুড়ি দুটো বাদে সমস্ত কিছু দিয়ে দিলেন। এই অর্থ মিলিয়ে নতুন ব্যবসা শুরু হলো। দুই ভাই রাত দিন গাধার মতো খাটলেন। ব্যবসা দাঁড় করাতে ত্যাগ করলেন আরামের ঘুম। বিনিদ্র রজনী বশ করল তাদের সহধর্মিনীদেরও। আস্তে ধীরে ব্যবসা গড়ে ওঠে, শক্ত পোক্ত ভীত মজবুত হতে শুরু করে। গোডাউন একটার জায়গায় 10টা তৈরি হলো। বাসে ট্রামে যাতায়াতের পথে ব্যবহার হলো নিজস্ব গাড়ি। আফতাব কোথাও গরমির করলে আমজাদ বুদ্ধি দিয়ে সব মিটিয়ে ফেলতেন। বড় বড় ক্লায়েন্ট সামলাতে হয় তাকেই। আফতাব লম্বা চওড়া ছিলেন, তবে বুদ্ধিন্দ্রিয়ে পাকাপোক্ত নয়। সেদিক থেকে আমজাদ করেছেন সব। ভাইকে বিশ্রামে পাঠিয়ে নিজে ঘাম ফেলেছেন। ভাইদের জন্য বউ হিসেবে বেছে বেছে রত্ন খুঁজে এনেছেন। প্রত্যেককে শিখিয়েছেন কিভাবে নিজেদের ভালোবাসতে হয়। এই বিরাট পরিবারে তিনি এক দরদিবাজ পাখি, আর ভাইদের নিকট ফেরেশতা তুল্য। এই পরিজন সে আগলে রাখলেও ভাইদের ছেলেমেয়েদের মধ্যকার বৈবাহিক সম্পর্কের কথা কোনোদিনও মাথায়ও আনেননি। আজমলের আবদার সব থেকে বেশি ভরকে দিয়েছে তাকে। সাথে বসার ঘরেও পিনপতন নীরবতা নেমেছে ওই এক ঘোষণায়। নিস্তব্ধ হয়ে পড়েছে সকলে। হতভাগ চেহারায় একে অন্যের মুখ চাওয়াচাই করলো কিছুক্ষণ। আমজাদ বিস্ময়ের তোপে খানিক সময় ভাইয়ের দিকে হা হয়ে চেয়ে রইলেন। ধাতস্থ হতে বিলম্ব হলো। তারপর ত্রস্ত ভঙ্গিতে চায়ের কাপ টেবিলে রাখলেন। আজমল একটু লজ্জা পেলেন। এমনিতেই প্রস্তাবখানা রাখতে অস্বস্তি হচ্ছিল তার, যা সবার প্রতিক্রিয়া দেখে দ্বিগুণ হলো এখন। বিভ্রান্ত নজর একবার স্ত্রীর চেহারায় বোলালেন, তাকেও চিন্তিত দেখাচ্ছে। আজমল দৃষ্টি ফিরিয়ে আবার ভাইয়ের পানে তাকালেন, ইতস্তত করে বললেন, আমি কি কোনো ভুল কিছু চেয়ে বসলাম ভাইজান? আমজাদ নড়ে উঠলেন। ওষ্ঠযুগল মিলিত হলো। গলা খাকারি দিয়ে সামলালেন নিজেকে। বলে বিস্ময়াবহ ভাবমূর্তি কেটে গেল অমনি। তিনি সংশয় সমেত শুধালেন, তুমি কি কথাটা নিশ্চিত হয়ে বললে আজমল? আজমল একটু চুপ থেকে বললেন, জি, আসলে আমারও পুষ্পকে পছন্দ, সাথে জবারও। দুজনেই পরামর্শ করে ঠিক করলাম ওকে সারা জীবনের জন্য আমাদের কাছে রেখে দেই। মেয়েকে আজ না হোক কাল পরের ঘরে তো দেবেনি, আমাদের কাছেই থাকলো না হয়। বলতে বলতে তার হাতটা পুষ্পর মাথায় বুলিয়ে গেল। মেয়েটার বিস্ময়হত চাহনি তখনও অনড়। অগ্র মস্তিষ্ক ছিন্ন ভিন্ন, স্নায়ুতন্ত্র বিবশ বিদীর্ণ। আমজাদ মাথা নামিয়ে তাকিয়ে রইলেন মার্বেল মেঝেতে। স্থূল মুখশ্রী দেখে সকলে একটু ঘাবড়ে যায়। আমজাদ চুপ রইলেন, যেন গহীন প্রণিধানে ভাবছেন। একে অন্যের ভ্রু উঁচায় তখন। ঘটনাচক্র ঠাউর করতে ব্যর্থ তারা। শেষে চোখ তুললেন তিনি। আগের থেকেও গম্ভীর কণ্ঠে বললেন, তুমি এরকম একটা প্রস্তাব কি করে রাখলে আজমল? আমি তো সেটা ভেবেই অবাক হচ্ছি। পিউ এতক্ষণে কিঞ্চিত নড়ে চড়ে উঠল। আশায় বুক বাঁধল বাবার কথায়। তবে কি বাবা মানা করে দিবেন? আজমল ভীত হলেন। ভাইজান হয়তো নাখোশ হয়েছেন। তার কি আর একটু ভাবা উচিত ছিল? জবার কথায় সায় দিয়ে ভুল করে বসলেন না তো? এই জন্য ভাইজান আবার ভুল না বোঝেন। তৎপর তটস্থ চাউনি সকলে, চোখ মুখ কৌতূহলী। মিনা বেগম শঙ্কিত নেত্রে চেয়ে। স্বামীকে সামলানোর জন্য মুখ খুলবেন কেবল। আচমকা হো হো করে হেসে উঠলেন আমজাদ। উপস্থিত প্রত্যেকে চকিত চমকিত। ভ্যাবাচাকা খেলো এক কথায়। আজমল হাসবেন নাকি হাসবেন না দ্বিধাদ্বন্দ্বে ভুগলেন। কয়েক পল বোকা বোকা চাউনিতে চেয়ে থাকলেন। আমজাদ হাসতে হাসতে বললেন, এই দারুণ বিষয়টা আমার মাথায় আগে কেন আসেনি আজমল? ভাই থেকে বিয়াই হবার বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। ছ্যাদ করে উঠল পুষ্পর বক্ষস্থল। থমকে তাকালো বাবার দিকে, অথচ স্বস্তির শ্বাস টানল সকলে।
আজমলের ঠোঁটে তৎক্ষণাৎ হাসি ফুটে, উন্মুক্ত হয় শুভ্র দাঁত, কপালের ভাঁজ চটজলদি মিলিয়ে গেল। বাকিদের ঠোঁট দুলে উঠল খুশিতে। তিনি আগ্রহ ভরে শুধালেন, তাহলে আপনারা রাজি ভাইজান? রাজি মানে? আলবত রাজি। তুই মুখ ফুটে চাইলে আমি দেবো না, এমন হয়েছে? পিউ চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। এমন যে হবে সে আগেই জানত। আজমলের জবাব, জি না। তাহলে আবার জিজ্ঞেস করলে কেন? আমার মেয়ে আজ থেকে তোমার সম্পদ ধরে নাও। আজমল, মেয়ে পেলে পুষে দূরে পাঠানোর যন্ত্রণাটা থেকে বাঁচিয়ে দিলে। জবা বেগম হুড়মুড়িয়ে ছুটে গিয়ে মিনা বেগমকে জড়িয়ে ধরলেন। ভদ্রমহিলা পড়তে পড়তেও সামলালেন নিজেকে। জবা উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আপা, আমরা বেআইন হয়ে যাব। কিরে? মিনা হাসলেন, পাল্টা জড়িয়ে ধরলেন তাকে। সকলে যখন হাসছে, পুষ্পর চেহারায় পড়তে পড়তে ছুটছে অমাবস্যা। সকলে যখন হাসছে, পুষ্পর চেহারায় পরতে পরতে ছুটছে অমাবস্যা। হতবুদ্ধি সে নির্বাক, কি বলবে কি করবে জানে না। কম্পিত নেত্রে সামনে বসা সাদিফের দিকে তাকায়। সে সুস্থির ভঙ্গিতে কাপে চুমুক দিচ্ছে। মুখশ্রীতে উত্তেজনা কিছু নেই। মানুষটি তুলনামূলক নির্বিকার, নিষ্প্রভ, যেন কিছুই শোনেননি, কিছু ঘটেনি। রুবাইদা ছুটে গেলেন ফ্রিজ থেকে মিষ্টি আনতে। সুমনা বললেন, তাহলে সবাই মিলে বিয়ের একটা দিন পাকা করি। কার বিয়ের কথা হচ্ছে? ধূসরকে দেখে এই এতক্ষণে পিওর প্রাণে পানি এলো। তীব্র আশা ফুটে উঠল চেহারায়। আনিস বললেন, এসেছিস? আই বস এখানে। ধূসর গিয়ে বসলো। আজমল বললেন, এটাই বলতে চাইছিলাম তখন। আমাদের ইচ্ছে পুষ্প আর সাদিবের দুজোড়া হাত এক করার। পিও আগ্রহ ভরে ফের নড়েচড়ে বসলো। উদ্গ্রীব উতলা সে। ধূসর ভাই সাহসী মানব, কাউকে পরোয়া করে না। নিশ্চয়ই এক্ষুনি বলে দেবেন আপুর মনের কথা। সবাইকে গুরুভার কণ্ঠে ঘোষণা দিবেন এই বিয়ে হবে না, কারণ পুষ্প ইকবালকে পছন্দ করে। হ্যাঁ, এক্ষুনি বলবেন। অথচ তাকে বিমর্ত করে দিয়ে ধূসর বলল, ভালো সিদ্ধান্ত। পিউ আশ্চর্য বনে যায়। ওষ্ঠ ফাঁকা হয় নিজেদের শক্তিতে। সে পর মুহূর্তে আবার বলল, তা যাদের বিয়ে দেবে তাদের মতামত নিয়েছেন যাচ্ছ? আজমলের টনক নড়ল যেন। কিঞ্চিত কুণ্ঠিত হলেন। বাকিদের অবস্থাও তাই হয়। যাদের বিয়ে দিবে তাদের মতামত নেবে না। তিনি সব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, সাদিব বাবা। সাদিফ এতক্ষণে তাকায়। চশমার সাদা গ্লাস ভেদ করে নিষ্প্রাণ দৃষ্টি অবধি পৌঁছাতে পারে না কেউ। তিনি রয়েছে শুধালেন, বিয়েতে তোমার আপত্তি নেই তো? পিউ নিচের দিকে চেয়ে দুদিকে মাথা নাড়ল। সাদিব ভাইয়ের উত্তর ওর জানা। উনি তো আপুকে পছন্দ করেন। তার উপর ইকবাল ভাইয়ের বিষয়েও কিছু জানেন না। না বলার প্রশ্নই আসে না এখানে। হ্যাঁই বলবেন, সে 100% কনফার্ম। পুষ্পর ব্যাকুল নেত্রযুগল সাদিফের দিকে নিবদ্ধ। তার কণ্ঠনালী কাঁপছে। ভেতর ভেতর ছটফটে ভঙ্গিতে অনুরোধ করছে, না বলো ভাইয়া, প্লিজ না বলো। প্রত্যেকে জিজ্ঞাসা চাহনি যখন সাদিফের ওপর, সে তখন গাঢ় দৃষ্টিতে মেঝের দিকে চেয়ে রয়। চোখ না তুলেই ঠোঁট নেড়ে জানায়, না, তোমাদের ইচ্ছেই আমার ইচ্ছে। পুষ্পর বুক ভেঙে এলো। হৃদয় ভগ্ন হলো হতাশায়। পিও আবার সন্তর্পণে চবর্গীয় শব্দ করে। জানতো এমনটাই হবে। সাদিব ভাই ইজ এ বেস্ট বয় ইন দ্য ফ্যামিলি কিনা। সে গুটিকতক ভরসা জড়সড় করে ধূসরের পানে পুনরায় তাকালো। সবার মধ্যে পারল না চিল্লিয়ে নিবেদন করতে, কিন্তু তার ভেতরটা অধৈর্য ভীষণ। সে চেঁচায়, কিছু করুন ধূসর ভাই, কিছু করুন। ছেলের উত্তরে জবা বেগমের বক্ষ থেকে পাথর নেমে গেল। গাল ভরল হাসিতে। উদ্বিগ্ন চোখে মুখে দেখা গেল সূর্য কিরণ। যাক, তাহলে তিনি ভুল ভাবেননি। সাদিফের তবে পুষ্পকে পছন্দ। সবার উজ্জ্বল চেহারা ধূসর একবার দেখল। বেশ মনোযোগ সেই পরিদর্শনে। নিশ্চিন্ত মানুষগুলোর উদ্দেশ্যে চট করেই বলল, সবে তো একজনের মতামত নেওয়া হলো, পুষ্পর মতামত। পিয়ের নেতিয়ে যাওয়া মুখশ্রী মুহূর্তের মধ্যে সতেজ হলো। উত্তরাশার কুটি কুটি চারা বক্ষে রোপণ করলো সবেকে। অতি দ্রুত বনের দিকে তাকালো ফের। বিড়বিড় করে বলল, আপু তুই বল, রাজি না? পুষ্পের পুরো শরীর কাঁপছে, জিভ বিবশ, কথা ফুটছে না। ধূসর তখনই পুরো স্বরে ডাকে। পুষ্প। সে ত্রস্ত ক্লান্ত চোখ তোলে, অবরুদ্ধ কণ্ঠে জবাব দেয়, জর্জি। ধূসর পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল,
তুই বিয়েতে রাজি? মেয়েটা ভীতু, অচঞ্চল। বাবা চাচাদের সামনে মাপঝোঁক করে কথা বলেছে সব সময়, চোখ তুলে অবধি দেখেনি, প্রত্যুত্তর করেনি। সেখানে আজ না বলবে? পারবে বলতে? এক ঘর মানুষের মধ্যে যদিও বা না বলে বসে, তারপর কি হবে? কতগুলো প্রশ্নবাণ ছোড়া হবে, আন্দাজ করলেই ঘামছে। হচ্ছে আতঙ্কে আটসার। গলবিলটা তখন মরুভূমি প্রায়, যেন তৃষ্ণায় শহীদ হবে। একটু পানি পেলে ভালো হতো। ধূসর ধৈর্যহীন হয়ে বলল, কি হলো, তুই রাজি? পুষ্প শুকনো ঢোক গেলে অতি কষ্টে বেগ সমেত সাহস জমায় বক্ষে, না বলার জন্যে হ্যাঁ করতে যায়। অথচ কথা ফোটার আগে আমজাদের রাশভারী কণ্ঠ শোনা গেল, অবশ্যই রাজি। আমার মেয়েকে আমি চিনি, সে আমাদের মতোই বাইরে কখনোই যাবে না। মুখের ওপর আপত্তি করা শিক্ষা তারা পায়নি। আমাদের পছন্দ যে তাদের জন্য মন খারাপ হবে না তার অবগত, এইটুকু বিশ্বাস আমাদের আছে। তাই তো পুষ্পমা। বাবার আত্মবিশ্বাস, অহংকার আর গর্ব দেখে পুষ্পর কথা মুখেই আটকে গেল। ঠোঁট গহ্বর থেকে জিব্বাটা আর বের হওয়ার জোর পেল না আর। ঘোলা চোখে চেয়ে রইল কিয়ৎক্ষণ। জবা উৎকণ্ঠ হয়ে বললেন, তাই কি? বল কিছু। জবা উৎকণ্ঠিত হয়ে বললেন। পুষ্প অবসাদগ্রস্ত ভারী চোখ নামিয়ে নিল। ভারাক্রান্ত মন চেপে রেখে মন্থর বেগে ওপর নিচে মাথা দোলালো, নীরবে বোঝালো, হ্যাঁ। পিউ বিহব্বল হয়ে দেখে গেল তা। ধূসর হেসে বলল, গুড। বিস্ময়ে পিউর মাথা চক্রের ন্যায় ঘোরে। একবার পুষ্পকে দেখে, একবার ধূসরকে। এরা দুজন এরকম করছে কেন? ধূসর ভাই সব জেনে শুনেও বা? আমজাদ সূক্ষ্ম হাসছিলেন। ধূসরের মুখে গুট শুনতেই হাসিটা উবে গেল। ভীষণ অবাক হলেন। মেয়েকে বলা কথাখানা তিনি যে ইনিয়ে বিনিয়ে ওকে খোঁচা মারতে বলেছেন, ছেলেটা কি বোঝেনি? এত নির্বুত্ত সে নয়, বুঝলেও হাসলো কেন তাহলে? তিনি নিজেই ভ্রান্তিতে তলিয়ে গেলেন। কুল পেলেন না ধূসরের রহস্যে। মীরা বেগম ঘুরে এসে স্বামীর পাশে বসলেন। হাত নাড়িয়ে স্ফূর্ত কণ্ঠে বললেন, তবে না হয় ভালো দিনক্ষণ দেখে আংটি বদলের দিনটাও পাকা করব। কি বলিস ধূসর? ধূসর বলল, করো। রুবায়দা পিরিচে মিষ্টি নিয়ে হাজির। আমোদে গলায় বললেন, তার আগে সবাই মিষ্টি মুখ করো দেখি। নে সেজো, তুই আগে খা। বলতে বলতে একটা আস্তা রসগোল্লা ঠুসে দিলেন তার মুখে। সবাই হেসে ফেলল। হৈ হৈ পরিবেশ থেকে অকচ্ছাৎ পুষ্প উঠে দাঁড়ালো। কাউকে কিছু না বলে ঘরের দিকে রওনা হলো। জবা বেগম হেসে বললেন, লজ্জা পেয়েছে। সাদিফের কাপের চা শেষ হচ্ছে না আজ। হাতল ধরা আঙ্গুলগুলো হালকা পাতলা কম্পমান, তবু বাইরে থেকে তার সাদাটের চিবুক পাথরে নেয় শক্ত, উদ্বেগহীন। পিউ বোনের যাওয়ার দিকে বেদনাদায়ক সহায়হীন চোখে চেয়ে থাকে। ধূসরের দিকে ফিরতেই দেখল সে শান্ত নজরে তার দিকে তাকিয়ে। ঠোঁটের ভাঁজে মিটিমিটি পুরুষালী হাসিটা পিউর মেজাজ খারাপ করলো। নাক মুখ কোচকালো সে। এতদিন পেছনে মনে মনে ধূসরকে হাজার হাজার ভেঙচি কেটেছে, কিন্তু আজ মাথাটা গরমে দাউ দাউ করে চলছে। প্রবল সাহসে বুকটা ফুলে ওঠে তার। ধূসরের মুখের ওপর ভেঙচি কেটে চেহারা ঘুরিয়ে নেয়। হনহন করে নিজেও প্রস্থান নেয় বোনের পিছু পিছু। বসার ঘরে হল্লাহল্লি চলছে। বড়দের প্রফুল্ল আওয়াজ বাড়ির প্রতিটি কোণায় ভেসে বেড়ায়। এখনই বসেছেন বিয়ের আলাপে। সামনে কি করবেন, কিভাবে সবটা গোছাবেন, এই আলোচনায় পরিবেশ মুখরিত। পুষ্প বহু কষ্টে ঘর অবধি এলো। তার পা চলছে না। এতটা ভারী হয়তো পাথর খণ্ডও হয় না। গলবিলে দলা পাকানো কান্নার পরিমাণ হু হু করে বাড়ছে। কত কষ্টে এতটা সময় চেপে রেখেছে কেউ জানে না। চৌকাঠ পেরিয়ে কক্ষে ঢুকতে চোখ ছাপিয়ে বেরিয়ে এলো তা। বর্ষার ন্যায় মুষলধারে ঝরে পড়ল গালে। ঝরঝর করে গা ভেঙে কেঁদে ফেলল সে। ইকবাল ছাড়া অন্য কাউকে বিয়ে, এ দুঃস্বপ্নেও ভাবা যায় না। একজনকে ভালোবেসে তার প্রতি হৃদয় সুপে আরেকজনকে জীবনে বরণ করা যায়? এতটা দুর্বোধ্য অনলে পুড়ে নিজের অন্ত ডাকার সাহস তার নেই। ইকবালের চিত্ত চাঞ্চল্যকর মুখমণ্ডল মানসপটে হানা দেয় তখন। তার ওষ্ঠে বুলির মতো আওড়ানো মাই লাভ শব্দটা উর্মির মতো কানে বাজে। পুষ্পর কান্না বাড়ে, শব্দ বের হয় মুখ দিয়ে। হাত দিয়ে চেপে রাখার প্রয়াস চালায় কিছুক্ষণ। ব্যর্থ সে, অপারগ। এত কান্না কেন পাচ্ছে? কেন ঝরছে এত অশ্রু? মনের বিরুদ্ধে গিয়ে মত দিয়েছে বলে? ইকবাল তাকে ঠকালো বলে? পুষ্পের বুক ধক করে ওঠে।
আজ দুপুরে কথাগুলো মনে করতেই। ইকবালের হাতে হাত রেখে সে যে কথা দিয়েছিল কোনোদিনও ছেড়ে যাবে না, তাহলে কি করে রাজি হয়ে গেল তখন? কেন প্রতিবাদ করলো না? পুষ্প নিজেকেই ধিক্কার জানায়, সাহস নিয়ে তাচ্ছিল্য করে। ইকবাল তো যেচে ভালোবাসেনি, সে বেসেছে, অনুরক্তির ধূমজাল বিছিয়ে ওকেও বাধ্য করেছে প্রেম করতে। ইস, সে মানুষটা যখন জানবে সব কিভাবে সহ্য করবে, কিভাবে? পুষ্প বালিশের ওপর আছড়ে পড়ে, ফুপিয়ে ফুপিয়ে উগলে দেয় অশ্রু। সাদা কভারটা ভিজে যায়, হয় চুপচুপে। প্রিয়ের ছোট্ট মুখটা আরও কয়েক ধাপ সংকুচিত এখন, কোটর চিকচিক করছে জলে। দরজার এপাশে সে স্তম্ভের মতন দাঁড়িয়ে নীরব চাউনিতে দেখে যায় বোনের হতাশন ভরা কান্না। খুব ইচ্ছে হয় একবার কাছে যেতে। যাবে কি? পিউ এক পা বাড়ালো, পর মুহূর্তে কি ভেবে ফিরিয়ে আনলো কদম। তার মস্তিষ্ক চিন্তায় ফাটছে, মাথা ব্যথা উঠেছে অনুচিন্তনের দাপাদাপিতে। কপালের শিরা দপদপ করছে। আজ যদি ওর অন্য কোথাও বিয়ে ঠিক হতো, ধূসর ভাইকে ছাড়া কাউকে বিয়ে করার কথা ভেবেই তার ক্ষুদ্র চিত্তে আটকে ওঠে, দম আটকে যায়। সেখানে আপুর অবস্থা না জানি কি। প্রিয়ের সবটুকু রাগ ওই মানুষটার ওপর বর্তালো, যে সব জেনেও চুপচাপ মেনে নিলেন কেন। এমনি সময় তো মুরব্বীদের মধ্যেও বুক ফুলিয়ে কথা বলে। সেবার গ্রামে মারপিট করেও গর্ব করে বলে বসলো, দরকার পড়লে আবার মারব। আজও কি ওরকম একটু সাহসিকতা দেখানো যেত না? তার আপু যে কোণঠাসা হয়ে সবার সিদ্ধান্ত মেনে নিয়েছে, সে ছোট মানুষ হয়েও বুঝতে পারছে। তাহলে ধূসর ভাইয়ের মতো একটা দামড়া ছেলে, সে কি বোঝে না এসব? প্রিয়র বড় বড় চোখ দুটো ভীষণ ক্ষোভে জ্বলে ওঠে, দুঃসাহসের তোপে শুকনো শরীর ওঠানামা করে। আজ একটা হ্যাস্তন্যস্ত করবে সে, ভয় পেলে হবে না, জানতেই হবে ধূসর ভাই এমন কেন করলেন। ইকবাল ভাইয়ের ভালোবাসা পাইয়ে দেওয়া কি ওনার দায়িত্ব নয় নাকি? ওনার না বেস্ট ফ্রেন্ড, এই তার নমুনা। পিউ দোতলার করিডর থেকে একবার বসার ঘরে উকি দিল। ধূসরের বসা একবার এক একজনের দিকে বিক্ষিপ্ত চাউনি, মাঝে মধ্যে পাতলা অধর নেড়ে নিঃসৃত হওয়া বাক্যবান, পাকোড়া চিবানোর ধরন হারিয়ে দিল খেই। ক্ষোভ যেন তুষারের ন্যায় গলে গেল, রাগ ঢাক বদলে গেল মুগ্ধতায়। এই মানুষটাকে এত অসাধারণ হতে কে বলেছে? এমন প্রলুব্ধ মানবের ওপর রাগ করার সাধ্যি তার নেই। পিউ ঠান্ডা হলো খানিক, তবে সিদ্ধান্ত অপরিবর্তিত। ঘটনা সে জেনেই ছাড়বে, হয়তো রাগের বদলে শান্ত মাথায়। এখন তো ধূসর ভাই সবার মাঝে বসে, তাকে অপেক্ষা করতে হবে। পিউ আরেকবার বোনের ঘরের দিকে চায়। পুষ্প এখনো কাঁদছে, সে জানে, তবে শব্দশূন্য, আওয়াজহীন। সে নিঃসহায় শ্বাস ফেলে। বাড়ি জুড়ে এত কাহিনী ঘটছে, আর এ সময়ই পরীক্ষা। কোনটা রেখে কোনটায় মনোযোগ দেবে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। মাঝে মধ্যে নিজের জন্যই মায়া হয়, একটা বাচ্চা মানুষের পক্ষে মাথায় এত প্রেশার নেওয়া সম্ভব? বসার ঘরে রমরমে আড্ডার শেষ নেই, এক একজনের মুখে হাসি যেন ধরছে না। অন্যদিনে এই হাসি খুশি উৎফুল্ল পরিবার পিউর মন প্রশান্ত করে, অথচ আজ কেমন অসহ্য লাগছে। দুটো মানুষকে কাঁদিয়ে খুশি থাকার মানে হয় না, এসব আনন্দ নিরর্থক। পিউ প্রতীক্ষা করছে এই সভাভঙ্গের। ধূসর কখন ওপরে আসবে, কখন জিজ্ঞেস করবে উতলা সে। সাদিব পুরো কাপের চা খালি করেছে, পরপর মাকে বলছে আরও এক কাপ রং চা আনতে। একেবারে গাঢ় লিকারের, কোনো রকম চিনিদার নিষেধাজ্ঞা সেখানে। জবা একটু অবাক হলেন, সাদিব তুলনামূলক মিষ্টিপ্রিয় ছেলে, তার হঠাৎ এমন আবদার বিভ্রান্ত করল ওনাকে, কিন্তু কথা বাড়ালেন না। চা বানিয়ে এনে হাতে দিলেন। সাদিব নিষ্পৃহ ভঙ্গিতে চুমুক দিল, তিতকুটে চা শেষ করল চোখের পলকে। বিস্বাদে একটুও নাক মুখ কোচকাতে দেখা গেল না। সমস্তটা খেয়ে তবেই উঠে দাঁড়ালো। ঘরে যাচ্ছি বলে সিঁড়িতে পা রাখলো। কেউ কিছু বলে না, সে আলগোছে এগিয়ে যায়। রুমের কাছাকাছি এসে পিউকে দেখে দাঁড়ালো সাদিব। পিউ তাকিয়েছে তখন। সাদিব কিছু একটা ভাবল, চোখের চশমাটা খুলে এগিয়ে দিল। হঠাৎ খুব ধীরস্থির কণ্ঠে বলল, একটু মুছতে তো দে, ঝাপসা হয়ে গিয়েছি। পিউ বিরক্ত করে না, বাধ্য মেয়ের মতো চশমা এনে ওনা দিয়ে মুছতে থাকে। তার গভীর মনোনিবেশ যখন সেখানে ব্যস্ত, সাদিফের বরফ দৃষ্টি লুটোপুটি খায় ওর মুখেতে। নিখাত পূর্ণ চোখ দুটো এক ধ্যানে দেখে যায় তাকে। পিউর নাক, ঠোঁট, ভ্রু, গাল সব কিছু এঁকে নেয়, মুখস্থ করে। বক্ষ অশান্ত, দুরন্ত।
মনস্তাপ প্রতিটি পলকে। পিউ তাকানো মাত্র হিচড়ে সরায় নেত্র, চেহারা ঘোরায় অন্য কোথাও, মুখমণ্ডলে ফুটিয়ে তলে বিরসতা। পিউ অত শত খেয়াল করেনি। সে চশমা এগিয়ে বলল, নিন। সাদিপ না তাকিয়ে ধরল, আর একটি কথাও বলল না। নিঝুম প্রস্থান নিল। তবে যেতে যেতে মনে মনে আওড়ালো, এই চশমা মশার দায়িত্বটা আজীবনের জন্য তোকে দিতে চাইছিলাম পিউ, হলো না বোধহয়। অপেক্ষার অবসান হচ্ছে না। উল্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঝিমঝিম ধরে যাচ্ছে। মেরুদণ্ডের হাড়ে অনুভব হচ্ছে চিনচিনে ব্যথা। পিউ বিরক্ত হলো। অধৈর্য সে। যদি পারত ধূসরকে ডেকে ওপরে আনতে, ওখান থেকে টেনে তুলতে। ইস, সেই ক্ষণে চট করে মাথায় উদয় ঘটল নতুন বুদ্ধির। পিউ তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ালো, ছুটে গেল নিজের ঘরে। ফোন এনে ফিরে এলো আগের জায়গায়। ধূসরের নাম্বারে কল দিল ঝটপট। ফোন বেজে উঠল তার কামরায়। পিউ হতাশ হয়। নিরাশায় কান থেকে নামিয়ে ঠোঁট উল্টায়। পরপর আবার এক বুদ্ধি পেতেই মুখবিবর চকচকে হলো। তখনই গলা উঁচিয়ে ডাক ছুড়ল, ধূসর ভাই। সে তাকানোর সাথে সাথে বাকিদের দৃষ্টিও ক্ষেপণ হলো। এত জোড়া চাউনি খানিক গুটিয়ে দেয় তাকে, তো বসে দমে না। ধূসরকে উদ্দেশ্য করেই বলল, আপনার ফোন বাজছে। ধূসরের চোখ মুখে আগ্রহ দেখা গেল না। নিরুত্তাপ কণ্ঠে বলল, বাজুক। পিউ ভ্রু কোচকায়। বাজুক মানে? এটা কোনো কথা হলো? সে দ্বিগুণ ছটফট করে ওঠে। ফটাফট মিথ্যে বলে, ইকবাল ভাই ফোন করেছেন, অনেকক্ষণ ধরে করেছেন দেখছি। এই বুদ্ধিটা কাজে লাগে। ধূসর শোনা মাত্র উঠে এলো সেখান থেকে। পিওর অধর ভরল জয়ের হাসিতে। আমজাদ শিকদার নাক চোখ গুটিয়ে বসে রইলেন। এই ইকবাল হতচ্ছাড়াটাই সব নষ্টের মূল। একটা পারিবারিক আলোচনার মধ্যেও এর ফোন করতে হবে? ধূসর সোজা নিজের ঘরে যায়। পিউ ত্রস্ত এগুলো তার পেছনে। ধূসর টেবিলের ওপর থেকে ফোন তুলে হাতে নেয়। ভাবলো কল কেটে গিয়েছে, ব্যাক করবে। স্ক্রিন জ্বলতেই মিসড কল ফ্রম পিউ লেখা ভেসে উঠল। ধূসরের ভ্রুতে ভাঁজ পড়ল। কল লিস্ট চেক করে ইকবালের সম্প্রতি কোনো কল পেল না। এর মানে পিউ মিথ্যে বলেছে। তার মেজাজ খারাপ হলো অমনি। চিবুক শক্ত করলো। পুচকিটাকে কয়েকটা কড়া কথা শোনাতে ঘুরতে গেল। তখনই ওপাশ থেকে চঞ্চল পায়ে এসে দাঁড়ালো পিউ। নাকটা মুহূর্তে ঠুকে গেল তার বুকের সাথে। পিউ পিছিয়ে এলো খানিক। চোখ ঝাপটে ধাতস্থ হলো। ধূসরের শৈলপ্রান্ত বেঁকে আছে, ভ্রু একসাথে গোছানো। কি মানে এসবের? তার নিম্নভার রুদ্রপ্রতাপ কণ্ঠে পিউ জড়সড় হলো। সদা জাগ্রত নজরে তাকালো। মিথ্যা বলছিস কেন? পিউর নিষ্পাপ জবাব, কি করব, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আপনার কথাই শেষ হয় না। উঠছিলেনই না ওখান থেকে, তাই জন্যই তো। ধূসরের কপালের ভাঁজ শিথিল হলো। বিদিষ্ট চাউনি গভীরতা পেল। কয়েক সেকেন্ডে যা ছুটে গেল পিউর স্নিগ্ধ ললিত চেহারা জুড়ে। পিউ বিষণ্ণ কণ্ঠে বলল, আপু খুব কাঁদছে ধূসর ভাই। সে ছোট করে বলল। ও। নিরুৎসাহিত উত্তরে পিউ আশ্চর্য হয়ে বলল, মানে আপনি কিছু বলবেন না? কি বলবো, ও কাঁদছে, এখানে বলার কি আছে? পিউ হা করে বলল, কিছু নেই। না। পিউ রুক্ষ ধাতে বলল, এটা কোনো কথা হলো ধূসর ভাই? ধূসর চোখ ছোট করতে তার চিবুক গিয়ে গলদেশে ঠেকল। ভদ্র মৃদু কণ্ঠে বলল, না মানে আপনি আমি দুজনেই জানি আপু আর ইকবাল ভাইয়া একে অন্যকে পছন্দ করেন। বিয়েতে আপু রাজি না, তাও। ধূসর পথিমধ্যে কথা কেড়ে নিয়ে বলল, কিভাবে জানলি? পুষ্প তোকে বলেছে? পিউ তাকায়, উত্তর দেয়, বলেনি, আমি তো জানি, আপনিও তো জানেন। ওরা জানিয়েছে আমাদের? জলদ গম্ভীর স্বরে পিউ দুদিকে মাথা নেড়ে বলল, না। ওরা আমাদের জানায়নি, আমরা নিজেদের মতো করে জেনেছি। জানি যে পুষ্প রাজি নয়, কিন্তু একে অন্যকে ভালোবেসেছে ওরা, তাই সবাইকে সত্যি জানানোর দায়বদ্ধতা ওদের। পিউ, তোর বা আমার নয়। কিন্তু। ধূসর হাত উঁচু করলো। পিউ থেমে যায় ওখানেই। সে বলল, পুষ্পকে আমি সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, সবার সামনে ওকে জিজ্ঞেস করেছি সে রাজি কিনা। ও যদি একবার না বলতো বাকিটা আমি সামলাতাম, কিন্তু সে বাধ্য বাবার মেয়ে। বলে বসলো হ্যাঁ। বোকা মেয়ে, বুঝলোই না তোর বাবা ওসব কথা আমাকে শোনাতে বলেছেন। পিউ অবাক চোখে তাকাতেই বলল, কাকে কি বলছি? তুই তো আরেক নির্বোধ। পিউ ঠোঁট ফুলিয়ে বলল, আমি কি করলাম?
ধূসর সে কথার জবাব দিল না, সুদৃঢ় গলায় বলল, পুষ্প, ইকবাল কেউই আমাকে বলেনি তাদের সম্পর্কের কথা। তাদের মতে আমি কিছুই জানি না। তাই যতক্ষণ না ওরা নিজেরা এসে আমাকে জানাবে আমি এরকমই থাকবো, নির্লিপ্ত, চুপচাপ। ওরা যদি আমাকে জানানোর প্রয়োজন বোধ না করে তাহলে যা ভালো বোঝে করুক। আমি এসবে নেই, আর তুইও থাকবি না। পিউ আগ্রহ ভরে শুধালো, আর যদি জানায় তখন? ধূসর কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমাকে ভরসা করিস? পিউ বিলম্বহীন মাথা দোলালো। করে না মানে? বাবা মায়ের পর এই মানুষটাকে সব থেকে বেশি ভরসা আর বিশ্বাস তার। অন্ধ যেমন একজন অচেনা মানুষের হাত ধরে রাস্তা পার হতে শেখে, একটা তুলতুলে শিশু যেমন মায়ের মুখ থেকে শুনে দুনিয়া চিনতে শেখে, এই ভরসা হয়তো তারও ঊর্ধ্বে। ধূসর বলল, তাহলে নিশ্চিন্ত থাক, যা হবে খারাপ হবে না। এই এক বাক্য অচিরেই দূর করল পিউর সকল অস্থিরতা ও উদ্বিগ্নতা। তার অষ্টপুটের মৃদুমন্দ হাসি, তার মুখশ্রীতে অঙ্কিত চিহ্নটা ধূসর সূচালো। একাগ্র চিত্রে দেখল, পরখ করল এক কথায়, ততোধিক শান্ত গলায় বলল, কাল পরীক্ষা রেখে ঘুরে বেড়াচ্ছিস কেন? পড়াশোনা নেই তোর? দিনে একবারও বইয়ের আশেপাশে দেখি না তোকে। ফেল করার ইচ্ছে আছে? অলঘু কণ্ঠ পিওর ধ্যান ভাঙ্গায়, হাসি মিলিয়ে তটস্থ হয়, জবাব দেয়, যাচ্ছি। সে মোটামুটি নিরুপদ্রব এখন। ধূসর ভাই যখন বলেছে তিনি নিশ্চয়ই কিছু করবেন। শান্তিপূর্ণ মন নিয়ে উল্টো পথে হাঁটা ধরল পিও। দরজা অব্দি কি আবার ফিরে তাকালো, ডাকলো, ধূসর ভাই, হুম? একটা কথা বলতাম। কি? ইকবাল ভাইকে জানাবো আপুর বিয়ে ঠিক হয়েছে যে। তার ক্ষুদ্র জবাব। পিউ ইচ্ছে মাথা দোলালো, হাঁটতে গিয়ে কি একটা ভেবে আবার থামলো। ঘুরে চেয়ে দেখলো ধূসর সেখানেই দাঁড়িয়ে, এদিকেই তাকিয়ে। সে মনোদ্বিধা নিয়ে বলল, না থাক, আপনিই জানিয়ে দিন, আমার দ্বারা হবে না। ধূসরে হাসি পেল পিউর মুখ দেখে, অথচ ভারী গলায় বলল, ঠিক আছে, যা। পিউ আবার মাথা দুলিয়ে চলে গেল। বরাবরের মতো ওই পথে গেঁথে রইল ধূসরের অবিচল অনিমেষ তৃষ্ণাতুরা চক্ষুদয়। পিউ পড়ার টেবিলে বসলে তার মনোযোগ নেই। ইংলিশ ফার্স্ট পেপার বলে আগ্রহও কম। সে ইংরেজিতে ভালো বলা বাহুল্য, যথেষ্ট ভালো। আগে যা পড়েছে অতিই হবে। পিউ কলমের গোড়া দিয়ে মাথা চুলকালো কিছুক্ষণ। উসখুস লাগছে, খচখচ করছে মনের মধ্যে। ইকবালকে ফোন করবে ভেবেও করেনি। এরকম দুঃসংবাদ কি করে দেবে সে? ভাইয়া কতটা কষ্ট পাবে তার কি জানা নেই? এতটা নিষ্ঠুর সে নয়। ওসব ধূসর ভাই করুক গে, তার বন্ধুকে তিনি সামলাক। পুষ্প সাদিফের ব্যাপারটা যতবার ভাবছে ততবার মন খারাপ হচ্ছে তার। বইয়ের পৃষ্ঠায় জাগছে বিতৃষ্ণা। একবার চাইছে সাদিফকে গিয়ে জানাবে সব, পরক্ষণে ধূসরের কথা মনে করে থেমে যাচ্ছে। নিজের প্রতি অসন্তোষ ভঙ্গিতে মাথা নাড়ছে, বিমুখ হয়ে খাতায় আঁকিবুকি করছে, তবুও লাভ হচ্ছে না। ঘুরে ফিরে প্রশ্ন করছে মনটা, কিভাবে কি হবে? শেষে শ্রান্ত ভঙ্গিতে মাথাটাকে টেবিলের ওপর এলিয়ে দিল পিউ। যা হওয়ার হোক, পৃথিবী উল্টে যাক, ভস্য হোক, যতক্ষণ না ধূসর ভাই কিছু করবেন সে নিজেও থাকবে নীরব দর্শক। ইকবাল ফোন করে করে ক্লান্ত, অবিশ্রান্ত, বিপন্ন হস্তে শেষবার চেষ্টা করলো, রিসিভ হলো না। তার অস্থিরতা বাড়ল ক্রমশ। পুষ্প ফোন ধরতে দেরি করলেও এক কদম ধরে না, এরকম ঘটেনি আগে। তাদের তো ঝগড়াও হয়নি, তবে রিসিভ হচ্ছে না কেন? ঠিক আছে তো মেয়েটা। ইকবাল দ্রুত হাতে আবার চেষ্টা করলো, এবারও একই ফল। শেষে রেগেমেগে ফোনটাকে বিছানায় ছুঁড়ে ফেললো সে। সিগারেটের প্যাকেট নিয়ে চলল বারান্দায়। পুষ্প সাদিফের ঘরের সামনে দাঁড়িয়ে, তার মুখটা এইটুকুন, বুকটা জড়সড় ভয়ে, তবু চমৎকার এক আশা পুষে এখানে হাজির হয়েছে। ভাইদের মধ্যে সাদিফের সঙ্গে তার নৈকট্য বেশি, বয়সের গ্যাপ কম হয়, একে অন্যকে বোঝেও ভালো। সাদিফ ভাইয়াকে সব জানালে তিনি নিশ্চয়ই একটা কিছু করবেন, সোজা মাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাবেন বিয়ে আটকাতে। এটুকু ভরসা ওর আছে। এই আশ্বাসেই পুষ্প কান্নাকাটি থামিয়ে এখানে উপস্থিত হলো। ভেতরটা তবুও কাঁপছে, অজানা আশঙ্কায় বুক ধরফর করছে খুব। সবটা ভালোই ভালোই হবে তো? সে দৌড়ের পৃষ্ঠা টোকা দিতে গেল, ওপাশ থেকে আগেই খুলে যায় সেটা। সাদিফও তখন বের হচ্ছিল। দুজন আকস্মিক দুজনের সামনে পড়ায় মৃদু চমকালো, হতভম্ব হলো। একে অপরের মুখ দেখে যত্র গাঢ় অস্তিত্বে ডুবে গেল। নিজেদের বিয়ের আলাপ নিজেদেরই সামনে হয়, এই স্বস্তিহীনতায় সীমা নেই।
ছোটবেলা থেকে যারা নিজেদের ভাই বোন জেনে এসেছে তাদেরই বিয়ে। পুষ্প চোখ নামিয়ে নিল। সাদিপ সামলালো তার অপ্রতিভ অভিব্যক্তি, স্বাভাবিক হয়ে শুধালো, তুই হঠাৎ? পুষ্প অমর নিচে চেয়েই বলল, একটু কথা ছিল। ভেতরে আয়। সাদিবের পিছু নিয়ে সে ঘরে ঢুকলো। খোলা দরজাটা হাত দিয়ে আস্তে করে চাপিয়ে দিল। বস। না, ঠিক আছে। কি বলবি? পুষ্প ঘামছে, কপাল গড়িয়ে 2-1 ফোঁটাও পড়ছেও গলায়, ঢোক গেলছে বারবার। কোত্থেকে শুরু করবে বুঝে উঠছে না। সাদিপ তাড়া দিল, কি বল? পুষ্প শক্ত হলো খানিক, মস্তিষ্ক সাজিয়ে গুছিয়ে নানা বাক্য সংলাপ আরেকবার আওড়ালো। প্রচণ্ড মিহি কণ্ঠে বলল, আমি বিয়েটা করতে চাই না ভাইয়া। সাদিবের কর্ণকুহর হলো না, বলল, পুষ্প আর একটু জোরে বল। পুষ্প তাকালো, জিভে ঠোঁট চেটে বলল, এই বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। কেন? সাদিবের উদ্বেগ শূন্যতা পুষ্পর সব গুলিয়ে দেয়। ভীত হয় সে। সাদিব নিজে থেকে জানতে চাইল, কাউকে পছন্দ করিস? পুষ্প মাথা নামিয়ে নেয়, তবে ওপর নিচে দুলিয়ে বোঝায়। হ্যাঁ। সাদিবের শান্ত স্বর। কাকে? পুষ্পর গলা কাঁপছে খুব। ইকবালের নাম নিতে আতঙ্কে থরথর করছে ভেতরটা। এরপর কি হবে ভেবে শঙ্কিত সে, কিন্তু না জানিয়ে উপায়ও যে নেই। এই পরিস্থিতি থেকে নিস্তার পাওয়ার একটাই পথ। প্রগাঢ় ভয় ডর বুকে চেপে রুদ্ধশ্বাসে সে জানালো, ইকবালকে। সাদিব অবাক হলো, চেহারায় পরিষ্কার ফুটে উঠল চিহ্নটা। তড়াক করে উঠে দাঁড়িয়ে বলল, ধূসর ভাইয়ের বন্ধু ইকবাল? পুষ্পর গ্রাস তরতরিয়ে বাড়ে, বক্ষ স্পন্দন জোরালো। তার মৌনতা সাদিফের উত্তর বুঝিয়ে দেয়। সে রাশভারী গলায় প্রশ্ন করে, কবে থেকে? 2 বছর। সাদিব একটু ভেবে শুধালো, ভাইয়া জানেন? তার ত্রাসিত জবাব, না। এখন আমাকে কি করতে বলছিস? পুষ্প চট করে তাকায়, চেহারায় উকি দেয় অল্প স্বল্প আশার আলো। সাদিবের প্রতি তার অমায়িক আস্থা বিফলে যাবে না নিশ্চয়ই। সে আকুল স্বরে অনুরোধ করল, সেজমাকে একটু বুঝিয়ে বলো না ভাইয়া। তুমি বললে আব্বুও শুনবেন। আমি ইকবালকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। সাদিফের চেহারায় পরিবর্তন হলো না। সে চুপ করে তাকিয়ে আছে। বাইরে থেকে ভেতরটা বুঝে ওঠা মুশকিল। পুষ্পের ব্যগ্র চাউনি, বক্ষপিঞ্জর আন্দোলিত। সাদিফের অভিপ্রায় বুঝতে অক্ষম মস্তক। সেই মুহূর্তে শোনা গেল তার তপ্ত শ্বাস আছড়ে আসার শব্দ। সাদিফ দীর্ঘকায় নিঃশ্বাস নিল, পরপর বলল, সমস্যাটা তোর পুষ্প, আমার নয়। তাই যা করে আর যা বলার তুই বল। আমার থেকে কিছু আশা করিস না। পুষ্প মাথায় বাজ পড়ল। বিস্ময়কুল সে, হৃদয় ভেঙে খান খান হয়। আলোক শূন্যতায় ছেয়ে যায় অন্তঃস্থল। লোচন থেকে ঠিকরে গড়ায় 2 ফোঁটা জল। নৈরাশ্যে পিছিয়ে গেল 1 পা। মর্মাহত কণ্ঠে বলল, এর মানে তুমি কিচ্ছু করবে না? সাদিফ অকপটে বলল, না, বড়দের উপর কথা বলা আমার ধাঁচে নেই। তুই বিয়েটা ভাঙতে পারলে আমার আপত্তি নেই, তবে নিজে কিছু করতে পারবো না। সরি। চোখ মুখে অবিশ্বাস। ছোটবেলা থেকে চিরপরিচিত সাদিব ভাইকে আজ অজ্ঞাত অচেনা মনে হচ্ছে। এ কেমন মানুষ তার সম্মুখে? পুষ্পার ঝাপসা নেত্র অচিরাত ক্রোধিত হলো। অক্ষিপট দপ করে জ্বলে উঠল রুষ্টতায়। শান্ত সংযত মুখমণ্ডল শক্ত হলো ভীষণ। একেবারে মুখের ওপর সরাসরি বলে বসলো, তুমি খুব স্বার্থপর সাদিব ভাই। তোমার মতো স্বার্থপর মানুষ আমাদের এই সুন্দর পরিবারের জন্য বিষাক্ত। আমারই ভুল মিথ্যে আশা নিয়ে তোমার কাছে আসা। নিজের সময় নষ্ট করে আমি অনুতপ্ত। সাদিব নিরুত্তর, টু শব্দ করল না, তর্কে গেল না। পুষ্পক্রোধে গজগজ করে বেরিয়ে গেল। দেয়ালে দরজা ফেলার শব্দটা বিকট হলেও পা থামেনি তার। সাদিব পুনরায় দম ফেলল, ভ্রুকুচকে এগিয়ে গেল বিছানায়। তার নির্জীব ভাবভঙ্গি যেন পুষ্পের কথায় যায় এলো না। চশমা খুলে আলো নিভিয়ে গায়ে কম্বল পেঁচিয়ে চুপচাপ শুয়ে পড়ল সে। প্রস্তুতি নিল একটি চমৎকার নিদ্রার। সাদিব ধূসরের চেয়ে 3 বছরের ছোট, আর পুষ্প তার ছোট 5 বছরের। মধ্যকার গ্যাপটা ধূসরের অতিকায়। স্বভাবে সে নিরেট। এত সব কারণে পুষ্প তার সাথে মিশেছেও কম। কথাটা সে মিশেছে বললে ভুল হবে। তার 12 বছর বয়স থেকে ধূসর বাড়িতে থাকেনি। বোধশক্তি হবার পর থেকে কাছে পেয়েছে সাদিবকেই। ধূসর দেশে ফিরতে রাজনীতি নিয়ে ব্যস্ত হলো। বাপ চাচাদের সাথে চলল তার ঠান্ডা বরফ যুদ্ধ।
বাড়িতে থাকতো কম, আসতো কম। এইসবের মাঝে পিউ পুষ্পের মনে নিজের জন্য জায়গা করলো প্রবল আশঙ্কার। পিউ লক্ষ কোটি ধমক খেলেও সে খেয়েছে হাতে গোনা, যা না ধরলেও চলে। কিন্তু ধূসরের গা ঝাড়া ধরনের চলাফেরা, বাবা চাচার মুখের উপর জবাব দেওয়া, তার বিরাট হস্তের যোগাযোগ ব্যবস্থা, এইসব দেখে সে নিজেই ভয় সিটিয়ে থাকত। জড়তা আর সংকোচে ধারে কাছে ঘিসত না। তাদের মধ্যে আজ অবধি নিজেদের নিয়ে কথা হয়নি। যা কথা, যত কথা সব পিউ সম্পর্কে, ওকে নিয়ে। অন্যদিকে সাদিফের সঙ্গ ছিল ঠিক তার বিপরীত। দুজনের মেলবন্ধন চমৎকার, এই কথা বাড়ির প্রত্যেক সদস্যই মেনে নেবেন। ওদের মধ্যকার দারুণ সম্পর্কে প্রভাবিত হয়েই তো জবা বেগম এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। তেমনি সাদিফের প্রতি পুষ্পর ভরসা ছিল, আস্থা ছিল, ছিল বিশ্বাস। তার এমন সংকীর্ণ সময় সবার প্রথমে সে পাশে দাঁড়াবে, এমনই ছিল ধারণা। সেজন্য সাহস করে মনের কথা সবার আগে তাকে জানিয়েছে, অথচ ফিরল শূন্য হাতে, রিক্ত মস্তকে। এভাবে সাদিফ ভাই আশাহত করবেন সে কল্পনাও করেনি। এতটা স্বার্থপর তিনি হতে পারলেন। এখানে অন্য কেউ হলেও তো সাহায্য করতেন। যদি কেউ অবগত হয় সে যাকে বিয়ে করবে তার মনের রাজ্যে অন্য কারো প্রভুত্ব চলছে, তারপরও সে মানুষ কি করে নির্লিপ্ত থাকে? সাদিফের প্রতি অভিমান, ক্ষোভে তার ভেতরটা বিবর্জিত হয়। নিদারুণ ঘৃণায় শিরশির করে শরীর। ছুটে এসে ঘরের দরজা পায় সে। অদ্ভুত উৎকট শব্দের উদ্ভব হয় তাতে। পুষ্প দৌড়ে গিয়ে হুমড়ি খেয়ে বিছানার গায়ে লুটিয়ে পড়ল, হাওমাও করে কাঁদল। ভাগ্য এরকম কেন? সে চেয়েও কেন কিছু করতে পারছে না? কার কাছে যাবে, কার কাছে সাহায্য চাইবে? মাথাটা এত এলোমেলো লাগছে কেন? তার মন বলছে একবার ধূসর ভাইয়ের দ্বার প্রান্তে যেতে। মানুষটা যে কোনো অংশে সাদিফ ভাইয়ের মতো নন সে জানে, কিন্তু ওই যে ভয়, পারছে না। সংকোচ ক্রাশ ঘিরে বন্দি করেছে তাকে। আতঙ্ক দাপট চালাচ্ছে বক্ষে। পুষ্প নিজেকেই দোষারোপ করছে আজ। কেন সে ভাইয়ের বন্ধুকে ভালোবাসতে গেল? কেন জড়ালো সম্পর্কে? ঠিক সেই সময় ফোন বাজলো। পুষ্পর কান্না কমছে না। লাগাতার রিংটনের শব্দ একটা সময় বাধ্য করলো মুখ তুলতে। নিরত্তর আওয়াজ সে চোখ তোলে। বালিশের পাশে রাখা ফোনের স্ক্রিনে চোখ বোলায়। অচেনা তবে পরিচিত সেই নম্বরের ডিজিটগুলো তার বক্ষে উত্থাল পাতাল শুরু করে নিমিষে। পুষ্প চোখ মুছে উঠে বসলো, রিসিভ করে বলল, হ্যালো। ওপাশের মানুষটি উত্তেজিত, ধৈর্যহীনতায় খেয়ালও করল না প্রেয়সীর ভগ্ন স্বর। উল্টে রেগে মেগে বলল, কোথায় ছিলে এতক্ষণ? কতক্ষণ ধরে ফোন করছি, আন্দাজ আছে তোমার? কটা বাজে দেখেছো পুষ্প? ব্যস্ত থাকলে আমাকে একবার জানাবে না? আশ্চর্য মেয়ে তো তুমি। পুষ্পর মন মানসিকতা ভালো না। তার মধ্যে ইকবাল চটপাট মেজাজ বিগড়ে দেয়। রীতিমতো ব্রহ্মতালু অবধি দাউ দাউ করে জ্বলে উঠল। হিতাহিত জ্ঞান ভুলে বলল, সমস্যা কি তোমার ইকবাল? জাস্ট কয়েকবার ফোন করে মাথা কিনে নিয়েছো আমার। এভাবে কথা শোনাচ্ছ? আমি তো বলেছি আমি নিজে কল না দিলে রাতে আমাকে কল দেবে না, তাও নির্লজ্জের মতো একই কাজ করছো। উঠতে বসতে গিলতে সবেতে তোমাকে কৈফিয়ত দিতে হয়। আমার জীবন নিজের মতো চালানোর স্বাধীনতা আমার আছে, ওকে? তাহলে তুমি ডোমিনেট করবে কেন? কে তুমি? ইকবাল থমকে গেল কথাগুলোয়। পুষ্পর মতো নম্র মেয়ের মুখে এমন কিছু শোনাও কল্পনাতীত। বিহব্বল হয়ে বলল, আমি তোমাকে ডমিনেট করছি পুষ্প? পুষ্প মুখের ওপর বলে ফেলল, হ্যাঁ করছো। রীতিমতো টর্চার বলে এটাকে। তোমার জন্য আমার লাইফটা হেল হয়ে যাচ্ছে ইকবাল। প্লিজ লিভ মি অ্যালোন। অসহ্য। ইকবাল বিস্ময়ত স্তব্ধ। অনাকাঙ্ক্ষিত বাক্যগুলোয় থিতিয়ে গেল হৃদয়। পুষ্প দুম করে লাইন কেটেছে, অথচ সে কথা বলতে পারছে না। শব্দ বাক্য খুইয়ে ওভাবে অনর সেজে একভাবে বসে রইল, নিজেকেই শুধালো, আমি সত্যি পুষ্পকে টর্চার করছি। পুষ্প অনুতপ্ত, পরিতাপে ডুবে মরছে এখন। ইচ্ছে করে বলেনি ওসব। জ্ঞানহীন হয়ে ভুল করে রাগ করে থেকে বেরিয়ে এসেছে। সাদিফের ক্ষোভটাই ঝেড়ে ফেলেছে ইকবালের ওপর। আর বোঝার পর কান্না বেড়েছে আরো। না জানি ইকবালটা কত কষ্ট পেয়েছে। ক্ষমা চাওয়া দরকার। তার ভুলের বোঝাও ও কেন বইবে? সে তড়িঘড়ি করে আবার ডায়াল করতে যায় ইকবালের নাম্বারে। এর আগে আচমকা কাঁধে পেল উষ্ণ নরম হাতের স্পর্শ। সে চকিতে তাকালো। পিউকে দেখতে স্ক্রিন বন্ধ করে ফোন রেখে দিল পাশে। হন্তদন্ত ভাবে চোখ মুছে হাসার চেষ্টা করে বলল, কখন এলি?
পিউ মনোযোগ দিয়ে বোনের মুখশ্রী দেখলো। কয়েক ঘন্টায় কেঁদে কি বেহাল অবস্থা হয়েছে। গোলাপি গাল দুটো ফ্যাকাশে এখন। এসব দেখে পিউয়ের বুকে ব্যথা করে, খারাপ লাগে। সে শান্ত গলায় বলল, ইচ্ছে করলেই অনেক কিছু লুকিয়ে রাখা সম্ভব, কিন্তু কোথাও না কোথাও তার চিহ্ন রয়ে যায়। এই মুহূর্তে তোর চোখের জলটা সেই রকমই। পুষ্প বোনের মুখের দিকে হা করে চেয়ে থাকলো। কথাটা পিউয়ের ব্যক্তিত্বের সম্পূর্ণ বিপরীত। তার চপল চঞ্চল বোনের এমন ভারী কথা তাকে বিস্মিত বিভ্রান্ত করে। পিউ জেনে শুনেও শুধালো, কাঁদছিলি কেন? পুষ্প দুদিকে মাথা নেড়ে মিথ্যা বলতে গেল। এর আগেই প্রিয় প্রশ্ন ছুড়ল। পুষ্প, তুই ইকবাল ভাইকে ভালোবাসিস তাই না? চমকে যায়, ভূত দেখার মতো বিকট চোখে তাকায়। তুই তুই কি করে জানলি? পিউ স্মিত হাসে। কেন তুই না বললে বুঝি জানার উপায় নেই? আকাশে চাঁদ উঠলে কতক্ষণ লুকিয়ে রাখা যায় আপু? তার কণ্ঠে আর্দ্র অভিমান, হলদেটে মুখটাও অনুরাগী কালো। পুষ্প মাথা নামিয়ে নিল। ছোট বোনের কাছে ভালোবেসে ধরা পড়ার পরিস্থিতি হয়তো সবচেয়ে বিব্রতকর। আস্তে করে জবাব দিল, বলতে ভয় পাচ্ছিলাম যদি বাবা বা ধূসর ভাইয়া কানে যায়, তাই চেয়েও কাউকে বলতে পারিনি রে। বলতে তার চোখের টলমলে জল উপচে আসে। কফটা গাল অবধি এসে থেমে যায়। পিউ তুলতুলে হাতে মুছিয়ে দিয়ে বলে, কাঁদলে কি সমাধান হবে? ভাঙতে পারবি বিয়েটা? পুষ্প ব্যাকুল কণ্ঠে বলল, কি করলে পারবো? তুই একটা কিছু উপায় বল না পিউ। আমি সাদীপ ভাইয়ার কাছেও গিয়েছিলাম জানিস, ওনাকে বলেছি, অথচ সব শোনার পর উনি জানিয়ে দিলেন কিছুই করতে পারবেন না। পিউ খুব বিরক্ত হলো, কপাল কুঁচকে বলল, সাদীপ ভাইয়ের কাছে কেন যাবি? উনি যে কিছু করবেন না সে তো জানা কথা। পুষ্প বুঝতে না পেরে বলল, তার কেন? কেন আবার? ওনার তোকে পছন্দ, আর দ্বিতীয়ত উনি এ বাড়ির বাধ্য ভদ্র সন্তান। কোনোদিন দেখেছিস কারোর মুখের উপর না বলেছে? প্রথম কথাটুকু পুষ্পের মাথায় তুখর ভাবে ঢুকলো। প্রগাঢ় বিস্ময়ে বিলিয়ে গেল কপালের গুটি কয়েক ভাঁজ। সাদিফের ওকে পছন্দ? কই, সে তো কোনোদিনও বোঝেনি। হাব ভাব তাকানোর ধরন দিয়েও তো নারী গুণে বোঝার কথা। ভ্রান্ত হয়ে বলল, তোর কোথাও ভুল হচ্ছে। সাদীপ ভাই আপনি কেন পছন্দ করবেন? কেন করবেন না? তোর মতো সুন্দরী মেয়েকে পছন্দ করা তো অস্বাভাবিক নয়। কিন্তু পিউ মৃদু চেতে বলল, আজব, তোকে পছন্দ করেন না তো কি আমাকে করেন? সে ভ্রু বাঁকায়। আমি তা কখন বললাম? তাহলে আমি যা বলছি তাই শোন। উনি যে তোকে পছন্দ করেন এটা আমি আরো আগে থেকে জানি। করলে করুক, আমার যাই আসে না। ইকবাল ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, মরেই যাব। পিউ প্রতিবাদ করলো। ছি, এসব বলে না। পুষ্প আবার কেঁদে ফেললো। শরীর ভেঙে চুরে এলো কান্নায়। পিউ বিমর্ষ নেত্রে চেয়ে থাকে, মনোদ্বিধায় ভোগে। ধূসর ভাই তো কিছু বলতে মানা করেছেন, কিন্তু সে পারছে না হাত গুটিয়ে বসে থাকতে। ইতিমধ্যে হাজারবার বোনের ঘরে উকি মেরেছে। এতটা সময়ে পুষ্পের কান্নাকাটি সচক্ষে দেখেছে। শেষমেশ নিজেকে রুখতে বিফল হয়ে তো হাজির হয়ে এলো এখানে। আর এত কিছুর পর তার পক্ষে চুপচাপ থাকাও অসম্ভব। সে দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে সিদ্ধান্ত নিয়ে মুখ খুলল।